স্যার, এমনভাবে কি দেখছেন আপনি? সামনে থাকা নীল পরিটাকে। বুঝলাম না। নয়নের ধাক্কায় অর্নিলের ধ্যান ভাঙে। কিছু বলেছিলে? নয়ন আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে ওইখান থেকে চলে যায়। নয়ন যাওয়ার পর অর্নিল সামনে তাকিয়ে দেখে মেয়েটি নেই, মানে যাকে এতক্ষণ ধরে দেখছিল অর্নিল। চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। অর্নিল দেশের নামকরা বিজনেসম্যান আরমান চৌধুরীর একমাত্র ছেলে। স্টাডি করার জন্য এতদিন বিদেশে থেকেছে। 1 সপ্তাহ হয়নি দেশে ফিরেছে। তার মধ্যেই আরমান চৌধুরী তাকে অফিসের কাজে ঢুকিয়ে দিয়েছে। অফিসে নতুন জয়েন করার আগে ছোট্ট একটা গেট টুগেদারের পার্টি রেখেছিল। অর্নিল, চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ওকে পাপা। আরমান চৌধুরী সবার সাথে অর্নিলকে পরিচয় করে দিচ্ছিল। হঠাৎ অর্নিল চোখ দিয়ে আটকায় যেন দৌড় দিয়ে আসা এক নীল পরীর দিকে। নীল শাড়ি পরা, দুহাত ভর্তি কাচের চুল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় টানা কাজল, সাথে কোমর অব্দি ছাড়া চুলগুলো। এই জন্য এক পরী দাঁড়িয়ে আছে অর্নিলের সামনে। অর্নিল মেয়েটির দিক থেকে চোখই সরাতে পারছে না। অর্নিল, চলো কেকটা কেটে নেই। চলো। অর্নিল কেক কাটলো, একে একে সবাই তাকে খাইয়ে দিল। কিন্তু অর্নিলের চোখ আটকে গেছে ওই মেয়েটির দিকে। যদি একবার দেখার পর আর দেখতে পায়নি মেয়েটিকে। পুরো পার্টি হাউস তন্ন তন্ন করে খুঁজেছে, তবুও দেখা মেলেনি। পার্টি প্রায় শেষের দিকে। অর্নিল এখনো মেয়েটিকে খুঁজে যাচ্ছে। পার্টি শেষ হয়ে গেল ব্যর্থ হয়ে অর্নিল বাসায় ফিরলো। কাল থেকে অফিসে জয়েন করবে, তাই বেশি রাত না জেগে ডিনার সেরে রুমে চলে গেল। লাইট অফ করে বেডে গিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। বারবার নীলপরীর কথা মনে পড়ছে, খুব ইচ্ছে করছে দেখতে। অর্নিলের মাথায় একটা আইডিয়া এলো, সাথে সাথে ফোন দিল নয়নকে। হ্যালো স্যার, এত রাতে কোনো অসুবিধা? এই, তোকে কতবার বলছি আমাকে স্যার বলবি না? ফরগেট ইট। একটা কাজ করে দে, আজকে পার্টি হলের ফার্স্ট টু লাস্ট ভিডিও ফুটেজ চাই আমার, রাইট নাও। ওকে ফাইন, গিভ মি 5 মিনিট। তারপর অর্নিল ফোন কেটে ল্যাপটপ নিয়ে বসে কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করার পর দেখে ভিডিও ফুটেজটি চলে এসেছে। অর্নিল ভালোভাবে ভিডিও ফুটেজটি দেখে প্রায় 1 ঘন্টা যাওয়ার পর দেখা পেল তার নীলপরীকে। ইস, মেয়েটা এত সুন্দর কেন? চোখ দুটো মায়ায় ভর্তি, আর হাসিটা একদম ঘায়েল করে দিচ্ছে আমায়। অর্নিলের হঠাৎ মনে হলো তার পরী তার দিকে তাকিয়েছিল। তাই ভিডিও ফুটেজ অফ করে জুম করে দেখে তার ধারণা সঠিক। মেয়েটিও তাকিয়েছিল, কিন্তু রাগী দৃষ্টিতে। এই মেয়েকে রাখলে তো আরো কিউট লাগে। উফ, আমার ঘুমটা হারাম করে দিয়েছে। মেয়েটির কথা ভাবতে ভাবতেই অর্নিল ঘুমিয়ে পড়ে। সকালে অর্নিল ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। তখনই তার কাল রাতের পার্টির কথা মনে পড়ে। পার্টির কথা মনে পড়তেই সে নীলপরীকে মনে পড়তে লাগলো তার। মেয়েটার মধ্যে এমন কি আছে যা আমাকে ক্রমশ টানছে ওর দিকে? যে টান আমাকে বাধ্য করছে বারবার মেয়েটির বিষয় ভাবতে। কই, যখন দেশের বাইরে ছিলাম তখন তো কত মেয়ে আমার পিছে লাইন ধরে থাকতো, কখনো তো কাউকে নিয়ে এইভাবে ভাবিনি। যেদিন থেকে আমার ছোট্ট পিচ্চিটা আমার থেকে হারিয়ে গেছে, সেদিন থেকে কোনো মেয়েকে ভালো লাগা তো দূরের কথা, চোখ তুলে তাকিয়ে দেখতেও ইচ্ছে হতো না। আজ কি হলো আমার? না, আর ভাবতে পারছি না। আচ্ছা, আমার পিচ্চিটা কি কোনোদিন আমার কাছে ফিরে আসবে না? এমন কেন করলি আমার সাথে তুই পিচ্চি? তুই জানিস তোর পুতুল ভরটা তোর জন্য কত কষ্ট পায়? প্লিজ কাম ব্যাক পিচ্চি, প্লিজ। এগুলো বলতে বলতে কখন যে অর্নিল কেঁদে দিয়েছে সে নিজেও জানে না। অর্নিল, নিচে আসো আব্বু, সবাই তোমার জন্য ওয়েট করছে। অর্নিলের আম্মুর ডাকে অর্নিলের ধ্যান ভাঙে। এই তো রেডি হয়ে আসছি আম্মু। অর্নিল রেডি হয়ে নিচে চলে যায়। তারপর সবার সাথে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। যেহেতু আজ অর্নিলের ফার্স্ট ডে অফিসে, তাই তাড়াতাড়ি চলে গেল অর্নিল তার পাপার সাথে। অর্নিল, চলে এসেছি আমরা। অর্নিল তাকিয়ে দেখলো তার অফিসের সামনে চলে এসেছে, আর সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য ফুল নিয়ে। অর্নিল গাড়ি থেকে নামতেই সবাই তাকে ঘিরে ধরেছে শুভেচ্ছা জানানোর জন্য। অর্নিল সবার থেকে ফুল নিয়ে সোজা নিজের কেবিনে চলে যায়। স্যার, আসবো? আয়। এই, তোকে কতবার বলেছি আমাকে স্যার বলবি না, আর একবার যদি বলিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আরে আরে, রাখছিস কেন ভাই? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আর স্যার বলবো না। হ্যাপি?
আচ্ছা ছাড়, বলবো না তো কি বলবো? কেন? আমার নাম আছে, নাম ধরে ডাকবি। ওকে অর্ণিত চৌধুরী, এইখানে সব ফাইল রেখে দিয়ে গেলাম, কোনো সমস্যা হলে ডেকে নিস আমাকে। এই, তুই অনিল চৌধুরী কেন বলছিস? তাহলে থাপড়াবো একদম, অনিল বলবি। আচ্ছা অনিল। অর্নিল সব ফাইল একে একে দেখতে লাগলো, সব কাজ নিজের মতন গুছিয়ে নিল। অনিল আসবো? হ্যাঁ আয়। বড় স্যার তোকে মিটিং রুমে ডাকছে। ওকে চল। অর্নিল নিজের কেবিন থেকে বেরিয়ে মিটিং রুমে চলে যায় নয়নের সাথে। পাপা ডেকেছো? হ্যাঁ অর্নিল বসো। আমি ভেবেছিলাম আমার বিয়ে তো মিস্টার রাহুল আহমেদ ছিল, কিন্তু সে তার ব্যক্তিগত কিছু কাজের জন্য একেবারের জন্য গ্রামে শিফট হয়ে যাবে। এখন অফিসের সব কাজ তুমি সামলাবে, তাই ভাবছি তোমার জন্য একটা বিয়ে দরকার। তাই কাল একটা ইন্টারভিউ এর ব্যবস্থা করতে চাচ্ছি, তুমি কি বলো? তুমি যেটা ভালো বোঝো, আমার কোনো প্রবলেম নাই। ওকে তাহলে তাই হোক। নয়ন, তুমি কাল 12টার সময় ইন্টারভিউ নেওয়ার সব রকম ব্যবস্থা নিয়ে রেখো। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সবটা দেখব। তাহলে চলো দুপুরে খাবার খেয়ে নেই। ওকে স্যার। তারপর সবাই একসাথে দুপুরে খাবার খেয়ে নেয়। নয়ন চলে যায় কাল ইন্টারভিউর জন্য ব্যবস্থা নিতে, আর অর্নিল কিছু কাজ ছেড়ে আরমান চৌধুরীর সাথে বাড়ি ফিরে যায়। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল। যাও, তোমার জীবনে আক্কেল জ্ঞান হবে না। ছেলের সামনে কি বলতে হয় কিচ্ছু জানে না। তোমরা থাকো, আমি আসছি ফ্রেশ হয়ে। এই বলে অর্নিল মুচকি হেসে উপরে চলে যায়। হায় মধুমা, তোমাকে লজ্জা পেলে যা লাগে না। চুপ থাকো তো, যাও ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি যাচ্ছি। অর্নিল রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দোলনায় বসে। দোলনায় বসতে অর্নিলের চোখের সামনে সেই অপসরীটা মুখটা ভেসে ওঠে। কাজের চাপে মেয়েটার কথা মনেই ছিল না। না মনে পড়াটাই ভালো। আমার পিচ্চি ছাড়া আমি আর কাউকে মনে রাখতে চাই না। কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে। কে এই মেয়েটা? আমার কেন যেন ওর মুখটা খুব চেনা লাগে। আমাকে খোঁজ নিতেই হবে মেয়েটাকে, অ্যাট এনি কস্ট। মামুনি, আমার খিদা লেগেছে, আমাকে খেতে দাও। সে কি আজ এই বেলা চলে এলে যে? দূর, ক্লাস করতে ভালো লাগে না, তাই চলে আসছি। তোমার তো রোজই এক বাহানা। যা টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। ওকে মামুনি। মুয়া। কিরে তিতি মামুনি, চলে আসছিস নাকি? হ্যাঁ বাবাই, চলে আসছি। কই, তুমি খেতে আসো, একসাথে খাবো। এই তো চলে আসছি। মামুনি জলদি এসো, আমার পেটে ইঁদুর ড্রাম বাজাইতেছে। জলদি আসো, জলদি। আরে আসছি আসছি। বাবা রে, একটুও তরসাই নেই মেয়ের। মামুনি! থাম থাম, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? কানের পর্দা ফেটে যাবে তো। তুমি এটা কি বললা? কি বললাম? তুমি নানা ভাইকে ডাকলে কেন? নানা ভাই যদি এবার আপামনিকে রেখে চলে আসে তাহলে কেমন হবে? মার দেবো একটা, শয়তান মেয়ে। তিতি, তুই যে কবে বড় হবি? বাবাই, একটা কথা রাখবে আমার? তোর কথা আমি পেলেছি কখনো? তোর কথা রাখতে গিয়ে আমাদের পরশু তোকে ছেড়ে গ্রামে যেতে হবে। উফ বাবা, এটা বাদ দাও। আমি কি বলি শোনো, আমি একটা জব করতে চাই। কি বললি তুই? আহা মামুনি, শোনোই না আমার কথা। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে থেকে কিছু করতে চাই। একটা বড় অফিসে বিয়ের জন্য ইন্টারভিউ নেবে, কাল আমি সেখানে যাব। তোমরা প্লিজ কেউ না করো না। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো অচেনা অফিস না। বাবাই এতদিন ধরে যে অফিসে কাজ করেছে সেই অফিসেই, চৌধুরী ইন্ডাস্ট্রি। চৌধুরী ইন্ডাস্ট্রি? তাহলে আমার কোনো আপত্তি নেই। জানিস তো তিথি, বড় স্যার খুব ভালো একজন মানুষ। তুই ইন্টারভিউ দিতে যা। তুমি কি বলছো এগুলা? আমাদের দিদি কাজ করবে বাহিরে বাহিরে? বাইরে বাইরে কেন বলছো? তুমি তো জানো বড় স্যার আমাদের কত হেল্প করেছে। তুমি আর না করো না, বুঝলে? তিথি নিজের পায়ে দাঁড়াক, এতে ওরই মঙ্গল। যা ভালো বোঝো করো। আমার কথা কে শুনে এই বাসায়? না মামুনি, এভাবে বলে না। থাক মামুনি, আমি যাবো না ইন্টারভিউ দিতে। হয়েছে হয়েছে, থাক, গাল ফুলাতে হবে না। তুই যাস মা ইন্টারভিউ দিতে। আসলে তোর কষ্ট হবে তার জন্য আমি না করতেছিলাম।
মামুনি আমি জানি, তুমি চিন্তা করো না, আই প্রমিস ইউ। যদি আসলেই আমার উপর বেশি প্রেশার পড়ে যায় তাহলে আমি ছেড়ে দিব জবটা, কেমন? হুম, এবার খেয়ে না খেয়ে আর কথা বলিস না। আই লাভ ইউ মামুনি, আই লাভ ইউ বাবাই। এইদিকে অর্নিল বারান্দায় বসে এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে রাত হয়ে গেছে, কিন্তু ঘুমের রেশ এখনো কাটেনি। কোনো রকম খেয়ে অর্নিল আবার ঘুমিয়ে পড়ে, আর ওই ঘুম ভাঙে সকালে। সকালে উঠে অর্নিল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। অর্নিল, হ্যাঁ বল। তোর জন্য পিএ সিলেক্ট করা হয়ে গেছে। নাম তিতি আহমেদ। আজকে থেকেই জয়েন করবে মেবি। তিথির নামটা শুনেই অর্নিল প্রচন্ড রকমের একটা শক খায়। কি নাম বললি? কেন তিথি? তিথি আহমেদ? তিথি আহমেদ? না না, এ হতে পারে না। এটা কিভাবে পসিবল? কিন্তু তিথি তো... কি রে, কি এত ভাবছিস? না কিছু না। মিস তিথি আহমেদকে আমার কেবিনে পাঠিয়ে দে। ওকে। বাহ, অফিসটা দেখি বেশ বড়। যদিও এর আগে বাবার সাথে এসেছি অনেকবার, তবে কোনোবারই ঠিক মতন খেয়াল করিনি। মিস তিথি? নয়ন হঠাৎ ডাক দেওয়ায় চমকে উঠে আর সাথে সাথে দাঁড়িয়ে যায়। আরে আরে, আমি তিথি ম্যাম। সরি, আসলে হঠাৎ করে ডাক দিলেন তো, তাই চমকে গেছিলাম। হ্যাঁ বুঝেছি। অর্নিল, স্যার আপনাকে তার কেবিনে ডাকছে। অর্নিল? অর্নিলকে? আমাদের অফিসের নতুন বস, কালই জয়েন করেছে। ও, তাহলে আঙ্কেল? বড় স্যারও আছেন। ও ওকে। কি হচ্ছে আমার সাথে এটা? আমার হার্ট কেন এত দ্রুত বিট করছে? এদিকে তিথি প্রায় কেবিনের সামনে চলে এসেছে। সেই কেবিনের ডোর খুলতে যাবে তখনই আরে দিদি মামুনি, তুমি এখানে? রাহুলের শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে তো মামুনি? আরে আরে আঙ্কেল, এতগুলো প্রশ্ন করলে এখন আমি কোনটার অ্যান্সার দিব বুঝতে পারছি না। আচ্ছা মামুনি, তুমি আগে বলো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ আঙ্কেল, সব ঠিক আছে, তবে একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। তিথি আর আরমান চৌধুরী কথা বলতে বলতে অর্নিলের কেবিন থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। কি হলো? হঠাৎ আমার হার্টবিট কমে গেল কেন? কি হচ্ছে আমার সাথে এইগুলা? সেই 9 বছর আগে যখন পিচ্চির সাথে আমি খেলা করতাম, যখন ওর আশেপাশে থাকতাম, তখন আমার হার্ট এইভাবে দ্রুত গতিতে বিট করত। কিন্তু যখন পিচ্চি হারিয়ে গেল, তখন থেকে আজ অবধি কখনো এমন হয়নি আমার সাথে। আজ কেন এমন হলো? না, কিচ্ছু ভাল লাগছে না আমার। বাড়ি চলে যাব আমি। অর্নিল চেয়ারের উপর থেকে ব্লেজারটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আঙ্কেল, আমি এখন এই অফিসের পিএ। কি? তুমি বিয়ে? বাহ, এত বড় সারপ্রাইজ! আমার দিদি মামুনিটা এত বড় হয়ে গেছে। আসলে অনেক বড় সারপ্রাইজ এটা। অনেক খুশি হয়েছি আমি। এখন আমি নিশ্চিত থাকতে পারবো। আচ্ছা শোনো মামুনি, আমি একটু আসছি কেমন? বাইরে কিছু কাজ আছে আমার। তুমি নয়ন আর অর্নিলের কাছ থেকে সবটা বুঝে নিও। আর কোনো সমস্যা হলে আমাকে বা অর্নিলকে জানিও। এখন আমি আসি মামুনি। আচ্ছা, সাবধানে থাকবেন কেমন? আরমান চৌধুরী তিথির কপালে চুমু খেয়ে চলে যায়। এই রে তিথি, তুই তো বসের কেবিনে ঢুকতে ভুলেই গেছিস। থাকবো, আঙ্কেল এত ভালো, তার ছেলে নিশ্চয়ই ভালোই হবে। এইগুলো ভাবতে ভাবতে তিথি যেই না সামনে ফিরবে, অমনি সামনে থাকা কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস। ও মা গো, আমার কোমরের সব হাড় মনে হয় ভেঙে গেল। এই বেটা কে রে? চোখে দেখিস না নাকি শুধু হাতির মতন হেঁটেই যাস? মামুনি, আমি শেষ। ও বাবা গো। এই মেয়ে, একদম চুপ। এই, চেঁচাচ্ছ কেন? তুমি নিজে ধাক্কা খেয়ে পড়েছো, এখন আবার ফালতু বকবক করছো? এই খচ্চর ছেলে। এতক্ষণ তিথি মাথা নিচু করেছিল, যার জন্য তিথিও অর্নিলের মুখ দেখতে পায় নাই, আর অর্নিলও তিথির মুখ দেখতে পায় নাই। আরে, এ তো অপ্সরা। এখানে কি করছে? মাইরি, কি ছেলে রে! আমি তো ক্রাশ খাইলাম, কিন্তু না, এখন তো ক্রাশ ফ্রাশ খাওয়ার টাইম নেই। এই ছেলেরা আচ্ছা মতন ধুইতে হবে। কিন্তু সাবান পাবো কই? দূর, সাবান লাগবে কেন? আমার মুখ কি কম নাকি? এই মেয়ে, তখন থেকে বিড়বিড় করে কি বলছো? ওই মিয়া, তখন থেকে এই মেয়ে করছেন কেন? আমার নাম আছে বুঝলেন? আর আপনি এখন অব্দি কাউয়ার মতন দাঁড়িয়ে আছেন কেন? সরি বলতে পারেন না? উফ, আদব কায়দা কিছুই নেই দেখি। অসভ্য গন্ড্রের কিভাবে আবার আদব কায়দা থাকবে? এরা তো সবসময় মাটিতে
কাদা দিয়ে মাখামাখি করে। দূর কি সব মানুষ যে চলে আসে। যাক বাবা, অনেক ধুয়েছি। এটা মনে হয় আমার জুনিয়র, যেহেতু আমি বিয়ে জুনিয়রই হবে। অর্নিল এতক্ষণ চুপ করে সব শুনছিল, একটাও কথা বলে নাই, কিন্তু রাগে তার চোখ দুটো লাল টকটকা হয়ে গেছে। যে অর্নিলের সাথে কেউ চোখ তুলে কখনো কথা বলতে পারে নাই, আছি অর্নিলকে এই মেয়ে এত কথা শোনাচ্ছে। এই যে মিস্টার, জিরাপের মতন দাঁড়িয়ে আছেন কেন? সরেন সামনে থেকে। আজারে মানুষ, যত সব। শাট আপ। অর্নিলের চিৎকার শুনে অফিসের সব স্টাফ সহ নয়নও চলে আসে। কি হয়েছে ভাই? এমন গরুর মতন চেঁচাচ্ছেন কেন? বেয়াদব মেয়ে, এত বড় সাহস তোমার! অনিল চৌধুরীকে এত কথা শোনাও? এত সাহস কই থেকে আসে তোমার? কি নাম বললেন? কি হয়েছে ম্যাম? কি হয়েছে অর্নিল? ইনি মিস্টার অর্নিল চৌধুরী? হ্যাঁ, আমি মিস্টার অনিল চৌধুরী। তিথি রে, তুই এবার মরছিস। এই অর্নিল তোকে আস্ত পাঠার মাংস বানিয়ে ও বাবা গো জিরাফদের খাওয়াবে। তুই যতটা ভালো মনে করেছিস এই বাদর পাওয়া ছেলে অতটা ভালো না। তুই তো গাইয়া বেটা। উফ। অর্নিল, কি হয়েছে বলবি তো? তুই মিস তিথির ওপর এভাবে চেঁচাচ্ছিস কেন? কি নাম ইনার? মিস তিথি? ও, এই তাহলে আমার বিয়ে। ওরে আল্লাহ গো, এই রাক্ষসটার বিয়ে হয়েছে আমি? আল্লাহ, আমি শেষ। একে কেবিনে পাঠাও আমার। এই বলে অর্নিল নিজের কেবিনে চলে যায়। ম্যাম, আপনি অর্নিলের কেবিনে যান। তিথি কিছু না বলে সোজা কেবিনে ঢুকে গেল। এই মেয়ে, কি সমস্যা তোমার? কারোর কেবিনে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, জানো না? তিথি কিছু না বলে রোবটের মতন কেবিনে বাইরে চলে গেল। বাইরে গিয়ে আবার দূরে নক করলো। স্যার, আসবো? তিথির কাণ্ড দেখে অর্নিল কি বলবে কি করবে কিছু বুঝতেছে না। অর্নিলকে চুপ থাকতে দেখে তিথি আবার দূরে নক করলো। এইবার অর্নিল কথা বলল। হ্যাঁ, আসো। তা তোমার নাম কি? আপনার কি মাথার তার তিনটা না চারটা ছেঁড়া বলুন তো? কি বললা তুমি? তখন তো নয়ন স্যার বললো আমার নাম, 2 মিনিটও হয়নি। আপনি এর মধ্যে ভুলে গেলেন? অবশ্য গন্ডারের কিছু মনেও থাকে না। এই যা তিথি, তুই বোধহয় বেশি বলে ফেললি। আজকে তুই মরবি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কিন্তু তিথি মরে গেলে তার জামা কাপড় কে পরবে? হায় হায়, না না, আমাকে বাঁচতে হবে যে করে হোক। তিথি এগুলো বলতে বলতে উপরে চলে গেল। আর তাকিয়ে দেখে অর্নিলের চোখ লাল হয়ে গেছে, ফর্সা চেহারা রাগে টমেটো হয়ে গেছে। কি বললা? আমি গন্ডার? কি এটা চেয়ার থেকে উঠে কেন? না, আর থাকা যাবে না এখানে। তিথি যেই না দৌড় দিতে যাবে অমনি অর্নিল তিথির হাত ধরে ফেলে। কি হলো? পালাচ্ছ কোথায়? তুই একটা ঘোড়ার ডিম তিথি, একটা দৌড়ও দিতে পারলি না। হায় আল্লাহ, এখন কি হবে আমার? তিথি চোখ বন্ধ করে আছে ভয়ে, আর অর্নিল অপলক ভাবে তিথিকে দেখছে। একটা মেয়েকে ভয় পেলে এত অপরূপ লাগে, তিথিকে না দেখলে অর্নিল জানতেই পারতো না। তিথির ভয়ে ঠোঁট কাঁপছে, যা অর্নিলকে ক্রমশ টানছে তার দিকে। অর্নিল নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অর্নিল একদম তিথির কাছাকাছি চলে গেছে। তিথির নিঃশ্বাস অর্নিল অনুভব করতে পারছে। অর্নিলের হার্ট আবারও কারেন্টের মতো গতিতে বিট করছে। অর্নিলকে কিছু বলতে না দেখে তিথি চোখ খুলে দেখে অর্নিল একদম তিথির কাছ চলে এসেছে। আর অর্নিলের চোখ কেমনে জানি নেশা নেশা দেখা যাচ্ছে। ওরে কাউয়া, আপনি এত কাছে আসছেন কেন আমার? উফ, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তিথির চিৎকার শুনে অর্নিলের হুঁশ ফিরে। এই মেয়ে, একদম চুপ চুপ, একদম কান্না থামাও, থামাও বলছি। অর্নিলের ধমক শুনে তিথি কান্না থামিয়ে দেয়। কাউয়া প্লিজ, সরি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আর এখানে চাকরি করব না, আজই চলে যাব। না, এত সহজে একে ছেড়ে দেওয়া যাবে না। আমার মুখে মুখে তর্ক করে এই মেয়ে, একে তো শায়েস্তা করেই ছাড়বো। স্যার প্লিজ মাফ করে দিন আমাকে। তোকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। এই শালে কি শর্তের কথা বলছে? নিশ্চয়ই মনে কোনো শয়তানি বুদ্ধি আছে। ঠিক কি শর্ত? এইখানে সাইন করো, একটা সাদা পেপার আর একটা কলম হাতে ধরিয়ে দিয়ে। আরে এ তো সাদা পেপার। দিন সাইন করে দিচ্ছি। তিথি জলদি সাইন করে চেয়ার থেকে উঠে চলে যেতে লাগলো। আরে দাঁড়াও, শুনবে না? কিসে সাইন করলে? কি
কিসের আবার সাদা পেপারে? এখন তো এটা সাদা, বাট 10 মিনিট পরে আর সাদা থাকবে না। কেন, ময়লা ঢেলে দেবেন যাতে কালো করা যায়? তো আমাকে বলেন, আমি করে দিচ্ছি। শাট আপ। এইটা একটা উইল তৈরি করব আমি, যেখানে লেখা থাকবে যতদিন না আমি তোমাকে পারমিশন দিচ্ছি ততদিন তুমি আমার অফিস থেকে যেতে পারবে না। আই মিন জব ছাড়তে পারবে না। ইয়া আল্লাহ! ইয়েস মিস তিথি, এবার আপনাকে বুঝাবো অর্নিল চৌধুরীর সাথে তর্ক করার ফল। আজকের জন্য ছুটি আপনার, তবে 9 থেকে সব কাজ বুঝে তারপর বাসায় যাবেন, মাইন্ডেড। এই বলে অর্নিল সানগ্লাস পরে কেবিন থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় সানগ্লাসটা চোখের একটু নিচে নামিয়ে তিথিকে চোখ মারে। ইউ চৌধুরী, আপনাকে আমি দেখে নিব। কুত্তা, বিলাই, শিয়াল, নেকড়ে, মুরগি। না, এটা মুরগি না। মুরগি না তাহলে এটা কি? তোর যাই না, কি এটা ভালো লাগে না। তিথি বিড়বিড় করতে করতে নয়নের কাছে চলে যায়। আর এদিকে অর্নিল গাড়িতে বসে একটু আগের কথা ভেবে একা একা হাসছে। কিছু আছে এই মেয়েটার মধ্যে, কেমন যেন নেশা নেশা লাগে ওকে দেখলে, কিন্তু বড্ড বেশি কথা বলে মেয়েটা। ওর বিষয়ে সব খোঁজ নিতে হবে আমাকে। কে ওই তিথি আহমেদ? উফ আল্লাহ, কেন যে কোম্পানিতে জব করতে গেলাম, তোর ভাল লাগে না। এই রাক্ষসটা তো আমার জীবন শেষ করে দেবে এখন। জবটা তো ছাড়তেও পারবো না, পাকনামি করে কেন যে সাইড করতে গেলাম। রুমে ঢুকতে ঢুকতে কি রে তিথি, এত জলদি চলে এলে? নিশ্চয় কোনো অঘটন ঘটায় আসছিস, তাই না? আমি কি অঘটন ঘটাবো? ঘটাইছে তো ওই বেটা হনুমান। দেখে নিব ওকে আমি। কি বলছিস? অফিসে আবার হনুমান আসলো কই থেকে? উফ মামুনি, তুমি খাবার দাও তো, আমার খিদা লেগেছে। আচ্ছা দিচ্ছি। কিন্তু অফিসে হনুমান আসলো কই থেকে? নিচের রুমে যেতে যেতে এদিকে অর্নিলও বাসায় চলে এসেছে। কিরে অর্নিল, চলে এলি যে এত জলদি? এমনি আম্মু, কাজের চাপ খুব একটা ছিল না তাই। ও আচ্ছা, তা শুনলাম তিথিমা নাকি অফিসে তোর পিএ হিসেবে সিলেক্ট হয়েছে। হুম। যাক, ভালোই হয়েছে। মেয়েটা কিন্তু খুব ভালো। ভালো নাকি তা তো ভালো মতনই জানি। কিছু বললি? না কিছু না। পরের দিন অফিসে স্যার কেমন আছেন? আরে রাহুল যে, ভালো আছি। তুই কেমন আছিস? আরে তুই আমাকে স্যার বলছিস কেন? তুই আমার বিয়ে, এটা তো পরিচয় না। আমার বন্ধু তুই, এটা পরিচয়, বুঝলি? আচ্ছা ঠিক আছে রে বাবা। আর কি মনে করে এতদিন পর? তিথি, এই তো আমি তোমার পেছনে। হায় রে, এই মেয়ে যে কবে বড় হবে? কি হয়েছে? তিথির বাবাই কিছু না বলেই আরমান চৌধুরীকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আরে কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমাকে কি হয়েছে? আজকে আমরা গ্রামে চলে যাচ্ছি রে, মেয়েটাকে রেখে। তুই জানিস তিথিকে ছেড়ে আমি থাকতে পারি না, তবুও যেতে হচ্ছে। তিথি তার বাবার কথা শুনে নিজেও কেঁদে দিয়েছে। সে কি আজকে চলে যাবি? রে, আজকে যেতে হবে। তুই আমার তিথিকে দেখে রাখিস কেমন? তুই চিন্তা করিস না, তিথি কি শুধু তোর মেয়ে? ও তো আমারও মেয়ে। বাবা আসবো? কাছের ডোর দিয়ে অর্নিল দেখতে পাচ্ছে তিথির বাবা। তিথি আরমান চৌধুরী সবার সামনে সবার চোখে পানি ছলছল করছে। অর্নিল এর কারণ কিছু বুঝতে পারলো না। হ্যাঁ আসো অর্নিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আঙ্কেল, কিন্তু আপনার কি হয়েছে, কাঁদছেন কেন? তিথির বাবাই অর্নিলকে সব খুলে বলে। আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না। তিথির খেয়াল আমরা সবাই মিলে রাখবো। আপনি একদম টেনশন ফ্রি থাকবেন, কেমন? আচ্ছা, তিথি যদি আমাদের সাথে থাকে, আমাদের বাড়িতে থাকে, তাহলে কেমন হয়? তাহলে ও ঠিকভাবে খেয়াল রাখতে পারবো আমরা। তাছাড়া অফিসের কাজের পর বাসায় গেলে আমরা সবাই আছি। অর্নিলের আম্মুর সাথে গল্প গল্প করে দিনগুলো কাটিয়ে দেবে। একা একা কিভাবে থাকবে মেয়েটা? রাহুল, তুই কি বলিস? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। না না থাক। তুই চুপ কর, তিথি আমাদের সাথেই থাকবে ব্যাস। এই রে তিথি, তুই শেষ। তুই যদি ওই বাসায় যাস তাহলে এই টেবিল তোকে যেমন অফিসে জ্বালাবে তেমন বাসায় জ্বালিয়ে মারবে। না আঙ্কেল, আমি যাব না, আমি থাকবো না এই রাক্ষসটার সাথে। তিথির কথা শুনে তিথির বাবা সহ আরমান চৌধুরী অবাক।
আর অর্নিল ভালোভাবে বুঝছে রাক্ষস অর্নিলকেই বলেছে। তিথি তাই তিথির দিকে অর্নিল রাগে চোখে তাকিয়ে রয়েছে। রাক্ষস কে মামনি? আমাদের বাসায় রাক্ষস কই থেকে আসবে? আছে আঙ্কেল, আছে, অনেক বড় একটা রাক্ষস আছে। আমি যাব না। আচ্ছা, তিথি যখন যেতে চাচ্ছে না তখন থাক। না না আঙ্কেল, তিথি যাবে। আমি যাব না। এইটুকু বলে তিথি অর্নিলের দিকে তাকাতেই দেখে অর্নিল চোখ লাল করে তিথির দিকে তাকিয়ে রয়েছে। আমি যাব। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। আমার সময় হয়ে গেছে রে, আমাকে যেতে হবে। তিথির আম্মু স্টেশনে বসে রয়েছে। আচ্ছা চল। বাবা আমিও যাব। সবাই কেবিন থেকে বেরিয়ে নিচে চলে যায়। তিথির বাবা আর আরমান চৌধুরী যেই সামনে গাড়িতে বসে যায়, তিথিও সেই দিকে যেতে যাচ্ছিল। এই মেয়ে, ওইদিকে কোথায় যাচ্ছ? আপনাকে বলবো কেন? আমি আমার বাবার সাথে বসবো। মাথায় মনে হয় একটু জ্ঞান বুদ্ধি নেই। ওইখানে বড়রা বসছে, তুমি এতটুকু মেয়ে বড়দের মাঝে কেন যাবা? আপনার কি? আমি আমার বাবার সাথে বসবো। চুপ একদম। চলো আমার সাথে, তুমি আমার গাড়িতে বসবে। তিথির হাত ধরে অর্নিল জোর করে অর্নিলের গাড়িতে বসিয়ে দেয়। সিট বেল্ট বাঁধো। তিথি মুখ ফুলিয়ে বসে রয়েছে। অর্নিলের কথা শুনেও না শোনার মতো ভান করছে। এই মেয়ে, কানে শোনো না? তিথির কোনো রেসপন্স না পেয়ে অর্নিল নিচের তিথির কাছে চলে যায় সিট বেল্ট বাঁধতে। তিথি কাছাকাছি যাওয়ার সাথে সাথে অর্নিলের হার্টবিট বেড়ে গেল। অর্নিলের কাছে মনে হচ্ছে অর্নিলের হার্টবিট করার শব্দ বাইরে থেকে তিথিও শুনতে পাচ্ছে। আর তিথি চোখ বড় বড় করে অর্নিলের দিকে তাকিয়ে রয়েছে কি হচ্ছে তা বোঝার জন্য। অর্নিল তাড়াতাড়ি করে সিট বেল্ট বেঁধে নিচের দিকে চলে আসে। আর 2 মিনিট থাকলে হয়তো আমার হার্টবিট করতে করতে বের হয়ে আসতো। কি আছে এই মেয়ের মাঝে? ওকে দেখলে, ওর কাছাকাছি গেলেই কেন আমার হার্ট এত দ্রুত বিট করে? রাক্ষসটা আমার এত কাছাকাছি চলে আসছে, কিন্তু আমার কেন বিরক্ত লাগলো না? হনুমানটার গায়ের সেন্টটা কেন জানি খুব চেনা লাগলো। মনে হচ্ছে বহু বছর আগে চেনা। অর্নিল এসব ভাবতে ভাবতেই গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। গাড়ি চলার আওয়াজ পেয়ে তিথির জ্ঞান ফিরে। তিথির কিছুই ভালো লাগছে না, কান্না পাচ্ছে প্রচন্ড। তিথি বাইরের দিকে মুখ করে সিটের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। আর অর্নিল তিথিকে আর চোখে বারবার দেখছে। কালো গ্রাউন এর সাথে হালকা মেকআপ, কোমর অবধি ছেঁড়া দেওয়া চুল, সামনে কিছু অবাধ্য বাতাসে চুলের সাথে মিলিয়ে তাল মিলিয়ে বারবার তিথির মুখের উপর যেন যেয়ে পড়েছে। আর তিথি অযথায় সেগুলো হাত দিয়ে সরানোর চেষ্টা করছে। অর্নিলের খুব ইচ্ছে করছে তিথির চুলগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতে, কিন্তু কোনো এক জড়তার কারণে পারছে না। হঠাৎ অর্নিল তাকিয়ে দেখে তিথির গাল বেয়ে ফোঁটা ফোঁটা পানি টপকে পড়ছে। তিথির চোখে পানি দেখে অর্নিলের বুকটা ধুপ করে ওঠে। অর্নিল এই এক সাইডে গাড়ি নিয়ে ব্রেক করে। হঠাৎই গাড়ি ব্রেক করায় তিথি চমকে ওঠে। অর্নিলের দিকে তাকিয়ে দেখে অর্নিল করুণ দৃষ্টিতে তিথির গালের দিকে তাকিয়ে রয়েছে। তিথি এতক্ষণ বুঝতে পারলো তিথি কান্না করছিল সারা রাস্তা জুড়ে। সাথে সাথে তিথি চোখের গালের পানিগুলো হাত দিয়ে মুছে ফেলে। তিথি কান্না করছো কেন? কি হইছে আমাকে বলো। আমার কোনো কথায় খারাপ লেগেছে? তিথি মাথা নাড়িয়ে না বলে। তাহলে কি হয়েছে বলো আমাকে, প্লিজ বলো। বাবা। এইটুকু বলেই তিথি আরো জোরে কান্না করতে শুরু করে দেয়। অর্নিল এবার বুঝলেও তিথি এতক্ষণ যাবৎ কেন কান্না করছে। আহা, কান্না করে না প্লিজ। আঙ্কেল খুব শীঘ্রই আবার চলে আসবো। কান্না করো না প্লিজ। অর্নিল না চাইতে অর্নিলের অবাধ্য হাত তিথির গালে চলে যায়। হাত দিয়ে সুন্দর করে অর্নিল তিথির চোখের পানিগুলো মুছে দেয়। কান্না করো না প্লিজ। দেখো কি করেছো ফেসের। কান্না করতে করতে লাল টমেটো হয়ে গেছে। আঙ্কেল এইভাবে তোমাকে দেখলে কষ্ট পাবে না বলো? এবার তিথির কান্না থেমে গেল। অর্নিলের জন্য জীবন ফিরে পেল আবার। অর্নিল আবার ড্রাইভ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টেশনে পৌঁছে গেল। অর্নিল আগে থেকে নেমে তিথির সিট বেল্ট খুলে তিথিকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। আরমান, তুই আমার মেয়েটাকে দেখে রাখিস, ও যেন কষ্ট না পায়। তিথির বাবা এই কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। তুই চিন্তা করিস না, দিদিকে আমি আমার মেয়ের মতো রাখবো। এইটুকু ভরসা রাখিস। তিথি, ভালো মতো খাওয়া দাওয়া করবি, নিজের যত্ন নিবি, আর ঠিক টাইমে শুয়ে নিবি, নয়তো তোর জ্বর আসবে। তুমি
তুমি সাবধানে থাকবে, মামুনির খেয়াল রাখবে, আর মেডিসিন ঠিক মতন নেবে। সকালে পেপার পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়ো না, মনে করে মেডিসিন খেও। তিথি আর বলতে পারছে না, গলা ধরে আসছে তিথির। আর না পেরে তিথি তার বাবাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে দেয়। সাথে তিথির বাবাও। আরমান চৌধুরীর সাথে চোখে পানি ছলছল করছে। অনিলের খুব খারাপ লাগছে। আসি রে মামুনি, টাইম হয়ে গেছে, স্টেশন ছেড়ে দিবি। আরমান, আসি। অর্নিল বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। সবাইকে বিদায় জানিয়ে তিথির বাবা ট্রেনে উঠে পড়ে। সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়। তিথি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। অর্নিল, তুমি তিথিকে নিয়ে আসো। অনিল যে তিথির কাঁধে হাত রাখতেই তিথি ঘুরে অনিলকে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে দেয়। অনিলও পরমাদরে তিথিকে নিজের বুকের সাথে চেপে ধরে রাখে। তিথিকে কান্না করতে দেখে অনিলের প্রচন্ড খারাপ লাগছে। শান্ত হও তিথি, এইভাবে কান্না করে না। আন্টি আঙ্কেল কি একেবারে চলে গেছে নাকি? বোকা মেয়ে, আসবে তো আবার কাজ মিটে গেলেই। এমন করে না, তুমি না কত লক্ষ্মী মেয়ে। আপনি জানেন না রাক্ষস, আমি মামুনি বাবাকে ছাড়া একটা দিনও কখনো কাটাইনি। কিভাবে থাকবো আমি মামুনি আর বাবাকে ছাড়া? এমন করে না, তুমি না কত লক্ষ্মী মেয়ে। অনিলের কথা শুনে তিথি থ হয়ে যায়। অনিল নিজেও অবাক, কি বললো এটা? লক্ষ্মীটা আপনার সাথে বিয়ে হলে মানে? ও কিছু না, বাদ দাও, চলো গাড়িতে উঠো। এই বলে অনিল হাঁটা ধরে। রাক্ষস চামচিকা, এটা কি বললো? বিয়ে মানে পাখির মতন মাথার উপর দিয়ে গেল। উফ, দূর, এই রহস্যওয়ালা রহস্য বের করতে গেলে আমার মাথার চুল একটাও থাকবে না। তিথি, গাড়িতে উঠবে নাকি আমি উঠাবো? তিথি কিছু না বলে চুপচাপ গাড়িতে যেয়ে বসে পড়ে। সারা রাস্তায় তিথি অনিলের সাথে কথা বলে নাই। তিথির মন খারাপ দেখে অনিলও আগে বাড়িয়ে তিথির সাথে কথা বলেনি। তিথি, নামো, বাসায় পৌঁছে গেছি আমরা। অনিলের কথা শুনে তিথি সামনের দিকে তাকিয়ে দেখে বিরাট বড় এক বাড়ি, সাথে অনেক বড় গার্ডেন। গার্ডেনের এক পাশে মাঝখানে সুইমিং পুল, পিছনের দিকে অনেক ধরনের ফুল গাছ, আরেক পাশে অনেক বড় একটা দোলনা, সাথে কাচের ঘরের মতন দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কি আছে কিছু বোঝা যাচ্ছে না। তিথি, তুমি কি নামবা? এটা কই নিয়ে আসলেন? আগে নামো। তিথি অনিলের কথায় নেমে যায়। এই কোথায় নিয়ে এলো রে বাবা? দেখতে তো ভালোই দেখাচ্ছে, আমাকে আবার মেরে ফেলবে না তো? আপনাকে কেউ মারবে বলে নিয়ে আসিনি এখানে, বুঝলেন? যা বাবা, হনুমানটা বুঝলো কিভাবে আমি এগুলো বলছি? যে জোরে জোরে বলে যে কেউ শুনবে ওর কথা। আরে তিথি মামুনি, তুই চলে আসছিস? জানিস কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। তিথি এবার বুঝতে পারলো এইটা অনিলদের বাড়ি। অনিলের আম্মু বাবার সাথে সবসময় দেখা সাক্ষাৎ হলেও কখনো বাড়িতে আসা হয়নি তিথির, তাই প্রথমে চিনতে পারেনি। আয় মামুনি, ভিতরে আয়। অনিলের আম্মু তিথিকে ঘরে নিয়ে যায়। তিথি বাড়ির ভিতরটা দেখে আরো অবাক। সবকিছু কি সুন্দর করে সাজানো, দেয়ালে নানা ধরনের আর্ট করা ছবিটি আনানো, দেখে মনে হচ্ছে অনেক দামি। প্রতিটা ঘরের সামনে পর্দা দেওয়া আছে, কোথাও কোথাও ফুলদানির মধ্যে নানা ধরনের প্লাস্টিকের ফুল, কার্পেট বিছানো সব জায়গায়, মাঝখান দিয়ে সিঁড়ি উপরে তলায় যাওয়ার জন্য। তিথি, যা ফ্রেশ হয়ে আয় মামুনি, আজ তোর সাথে অনেক গল্প করব। যা জলদি। শিখা, তুই তিথিকে ওর রুমটা দেখিয়ে দে। আচ্ছা আপা, আপনি আসেন আমার সাথে আম্মা। তিথি এতক্ষণে কোনো কথা বলার সুযোগ পেল না, শুধু শিখার সাথে নিজের রুমে চলে গেল। কিরে অনিল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা, ফ্রেশ হয়ে আয়। না আম্মু, আমাকে অফিস যেতে হবে, কাজ বাকি আছে এখনো। আচ্ছা, সাবধানে যাস তাহলে। ওকে আম্মু, তুমিও সাবধানে থেকো আর তিথির খেয়াল রেখো। তিথি নিজের রুমে এসে আরো অবাক, এত সুন্দর করে সাজানো রুমটা। একপাশে কাভার্ড রাখা, মাঝখানে একটা অনেক বড় বেড, বেডের পাশে থাই গ্লাস, ডোর দেওয়া যেটা দিয়ে বারান্দায় যাওয়া যাবে। বারান্দায় একটা দোলনা দেখা যাচ্ছে, বেডের অপোজিট পাশে ওয়াশরুম, সাইডে একটা ছোট্ট টেবিল আর একটা চেয়ার, আরো টুকিটাকি অনেক কিছুই আছে। এক কথায় এটা অপূরূপ। তিথি কাভার্ড খুলে দেখলো বেশ কিছু টপস, ক্রাউন, আরো ওর পছন্দের কিছু জামা কাপড় রাখা। এমন মনে হচ্ছে কেউ আগে থেকেই জানতো তিথি এইখানে আসবে। তিথি তার মধ্যে থেকে একটা জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়।
ওয়াশরুম থেকে বের হয়ে চুল ছেড়ে দিয়ে নিচে চলে যায়। গিয়ে দেখে অর্নিলের আম্মু একা বসে রয়েছে খাবার নিয়ে। আন্টি কি হয়েছে? একা একা বসে রয়েছো কেন? খাচ্ছ না কেন? তোর জন্য বসে রইছি রে আম্মু, একসাথে খাবো বলে। ইস আন্টি, সরি সরি, দেরি করে ফেললাম। আচ্ছা আসো, একসাথে খাই। হ্যাঁ মামুনি। শিখা, তিথি মামুনির জন্য বিরিয়ানিটা নিয়ে আসো। আসি আপা। আন্টি, বিরিয়ানি রান্না হয়েছে? হ্যাঁ মামুনি, আমি জানি তুই বিরিয়ানি অনেক পছন্দ করিস। নে, এবার খাওয়া শুরু কর। শিখা, তুইও আয়, একসাথে খাবো। তিনজন মিলে একসাথে খেয়ে নেয়। খাওয়ার পর তিনজন মিলে সন্ধ্যা অব্দি আড্ডা দেয়, যাকে বলে গল্পের জোয়ার। তিথিরও বেশ ভালো লাগছে, মনেই হচ্ছে না এটা তার বাড়ি না। আড্ডা দিতে দিতে মাগরিবের আজান দিয়ে দেয়। সবাই উঠে যায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পর তিনজন মিলে লুডো খেলা শুরু করে। এরই মধ্যে অর্নিল আর অর্নিলের বাবা চলে আসে। বাহ, সবাই দেখছি লুডো খেলায় ব্যস্ত। ইয়াহু, আমি জিতে গেছি। ইয়ো ইয়ো ইয়ো। মেয়েটা আর বড় হলো না। তা মিস তিথি, হবে নাকি আমার সাথে এক গেম? আছে নাকি সাহস অনিল চৌধুরীর সাথে খেলার? ওহে বনে ছেলে, অ্যাটিটিউড সাইডে রাখেন। তিথি আহমেদের সাথে খেলতে আসা মানে হারতে আসা, ওকে? ও মাই গডনেস, হা 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 হা। আসো তাহলে দেখা যাক কে জিতে। আসেন। শুরু হয়ে যায় তিথি আর অর্নিলের মাঝে খেলা। তিথি অর্নিলের গুটি কাটতে কাটতে করুণ দশা করে দিয়েছে। আমি জিতে গেছি। ওই হই, বললে বললে, সাবা সাবা, ওই ইয়ো। তিথি সারা রুম ভরে দৌড়াচ্ছে আর কি যে বলে যাচ্ছে ওই বোঝে। আর ওইসব বাচ্চামো দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, সাথে অর্নিলও। এই যে অ্যাটিটিউডের ফেরিওয়ালা, দেখেছেন কে জিতলো? তিথির সাথে কেউ পারে না, ওকে? তোমাকে পরে দেখে নিব। হা 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 হা। অর্নিল ফ্রেশ হতে উপরে চলে যায়। এসে একেবারে সবার সাথে বসে ডিনার করে আড্ডা দেওয়া শুরু করে। প্রায় রাত 10টা বেজে গেছে। হইছে হইছে, আর আড্ডা দিতে হবে না। চলো সবাই ঘুমাতে যাও, কাল অফিস আছে সবারই। হ্যাঁ আন্টি, ঠিকই বলেছো। আসি তাহলে, গুড নাইট আঙ্কেল আন্টি। অর্নিলের দিকে তাকিয়ে তিথি একটা ভেঙচি কাটে আর সাথে সাথে অর্নিল তিথিকে চোখ মারে। লুচু ছেলে 1 নম্বরের। লুচুগিরি করার জন্য যদি কোথাও প্রতিযোগিতা হতো তাহলে এই ছেলেই 1 নম্বর হতো। গুড নাইট অল। গুড নাইট। সবাই চলে যায় যে যার রুমে। তিথি রুমে এসে বারান্দায় যায়। জ্যোৎস্নার রাত আজ। চাঁদ আর মায়া ভরা আলো দিয়ে সব জায়গায় ভরিয়ে দিছে। মাঝে মাঝে শীতল বাতাস আসতেছে। তিথির খুব ভালো লাগছে পরিবেশটা। তিথি যে দোলনায় বসে আকাশ দেখার ব্যস্ততা হয়ে যায়। এদিকে অনিল ল্যাপটপে কিছু কাজ করে ফ্রেশ হয়ে বেডে চলে যায়, কিন্তু তার কিছুতেই ঘুম আসছে না। খুব ইচ্ছে করছে তিথিকে একবার দেখতে। কন্ট্রোল ইওর সেলফ অনিল, কি হচ্ছে তোর এগুলা? কেন করছিস এমন? চুপচাপ ঘুমিয়ে যা। কিছুক্ষণ বৃথা চেষ্টা করলো ঘুমানোর অর্নিল। না, এইভাবে হবে না। ঘুম আমার আসবে না। একবার যে দেখেই আসলেই ঘুম আসবে, কিন্তু তিথি যদি রেগে থাকে তাহলে কি ভাববে ও? যা ইচ্ছে ভাবুক, আমি যাবই। যা ভাবা তাই কাজ। অর্নিল চলে গেল তিথিকে দেখতে। তিথির রুমে যে দেখে তিথির রুম লাগানো না, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বেড খালি। বেডে কেউ নাই। অর্নিল একটু ভয় হলো, তারপর ভাবলো হয়তো ওয়াশরুমে। উকি দিয়ে দেখে না, ওয়াশরুমেও তো নেই। অর্নিল এবার একটু বেশি ভয় লাগছিল। হার্টবিট বেড়ে যাচ্ছিল অর্নিলের। অর্নিল আস্তে করে দরজা ফাঁক করে ভিতরে যায়। এদিক সেদিক তাকায়। হঠাৎ করে তার চোখ যায় বারান্দার দোলনায়। তার অবসরী দোলনায় ঘুমিয়ে আছে। চাঁদের আলোয় তিথিকে আরো মায়াবী লাগছে। হালকা বাতাসে তিথির সামনের চুলগুলো মুখের উপর এসে পড়েছে। অর্নিল ধীর পায়ে বারান্দায় তিথির পাশে গিয়ে দাঁড়ায়। হাত দিয়ে আলতো করে চুলগুলো সরিয়ে কোলে তুলে নেয় তিথিকে। অর্নিল তিথিকে কোলে তুলে নিয়ে এসে বেডে শুইয়ে দিল। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটা কম্বল তিথির গায়ে দিয়ে তিথির কপালে ছোট্ট একটা চুমু দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় অর্নিল। মেয়েটা এত কেয়ারলেস, আগে জানতাম না। বারান্দায় তিনি ঘুমিয়ে গেছে। হায় রে, আর এই মেয়ের রূপ, ইস, দিনে দিনে আরো ঘায়ল করে দিচ্ছে আমায়। অর্নিল এগুলো ভাবতে ভাবতে বেডে গিয়ে শুয়ে পড়ে। সকালে কি ভালো একটা ঘুম হলো। উফ, মনটা ফুরফুরা হয়ে গেল। কিন্তু আমি বেডে আসলাম কেমন করে? আমি তো বারান্দায় ছিলাম। বেডে আসলাম কখন? আরে ধুর, আসছি হয়তো খেয়াল নাই। যাই, জলদি নামাজটা পড়ে নেই।
তিথি অজু করে নামাজ পড়ে কিচেন রুমে চলে গেল কফি বানাতে। आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, याहू आज मैं ऊपर। ইস, সকাল সকাল এমন বাজে কণ্ঠে কে গান গাইছে রে? কোনো পেতনি আসলো নাকি আমাদের বাসায়? অর্নিলের কথা শুনে তিথির সামনে তাকিয়ে দেখে অর্নিল নীল রঙের একটা টি শার্ট পরা, পুরো শরীর ঘামে ভেজা। অর্নিলকে দেখে মনে হচ্ছে এক্সারসাইজ করে আসছে এইমাত্র। হাই মিস্টার, বাচ্চাটাকে কত কিউট লাগছে, মন চাইতেছে এইখানে ক্রাশ খাই। উফ, 680 কেজি। এই যে কালাগন্ডার, আপনি বাজে কণ্ঠে কাকে বলছেন? হ্যাঁ, আর পেতনি বা কাকে বলছেন? আপনারা জানেন কলেজের সবাই আমার গান শোনার জন্য কত ব্যাকুল ছিল। যারা তোমার গান শোনার জন্য ব্যাকুল ছিল তাদের কান নিশ্চিত খারাপ ছিল। দেখুন, বাজে কথা বলবেন না, একদম খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তোমার বাজে কথা শোনার মুড নেই এখন আমার জন্য কফি বানিয়ে আমার রুমে দিয়ে যাও এক্ষুনি। আমি কেন আপনার জন্য কফি বানাবো? বানাবো না আপনার জন্য কফি আমি। কি বললে? এ কি, আপনি কিচেন রুমের দিকে আসছেন কেন? দূরে থাকুন বলে দিচ্ছি, একদম আসবেন না এদিকে। কি হলো, ভয় পাচ্ছ কেন? তুমি না বলেছিলে কফি বানাবে না আমার জন্য? হ্যাঁ, ঠিকই তো বলেছি, আমি বানাবো না আপনার জন্য কফি। ও রিয়েলি? দেখুন, খারাপ হয়ে যাবে, আমার কাছে আসবেন না আপনি। কে শুনে কার কথা? অর্নিল কিচেন রুমে যেয়ে তিথির হাত দেয়ালের সাথে চেপে ধরে তিথিও বৃথা চেষ্টা করছে নিজেকে সারানোর। উফ, আপনার মতন হাতের শক্তির সাথে পেরে ওঠাও যায় না। কি আমি হাতি? ধুর, হাতি নয়, আরো অনেক কিছু। তিথির কথা শুনে অর্নিল আরো তিথির দিকে ঝুঁকে দাঁড়ায়, আর তিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। অর্নিল তিথিকে পলকহীন ভাবে দেখেই চলেছে। কি মিষ্টি এই মেয়েটা, ওর ঠোঁটজোড়া আমাকে ওর দিকে চুম্বকের মতন টানে। কেন হয় এমন? এই মেয়েটার মধ্যে নেশা আছে, যে নেশা আমি না চাইতেই পান করে ফেলছি। নেশাগ্রস্ত হয়ে গেছি আমি তিথি নামক মেয়েটার নেশায়। হ্যালো, কাউ আছেন? আমি কফি বানিয়ে দিব আপনাকে, এবারের মতো ছেড়ে দিন আমাকে প্লিজ। তিথির কথা শুনে অর্নিল তিথিকে ছেড়ে দিয়ে সোজা নিজের রুমে চলে যায়, কোনো কথা না বলে। যাহ বাবা, এমন রিয়েক্ট করলো কেন? কিছু ভুল করলাম নাকি? দূর, চলে গেছে, ভালো হয়েছে, বেঁচেছি আমি। এবার কফি বানিয়ে জলদি দিয়ে আসলেই আরো বেঁচে যাব। তিথি বকবক করতে করতে কফি বানানো শুরু করলো। কি করছি আমি এগুলো? কি চলছে আমার মাইন্ডে এগুলো? আমার পিচ্চি যদি কখন আমার কাছে ফিরে আসে আর যদি দেখে আমি তাকে ভুলে অন্য একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, তাহলে কত কষ্ট পাবে আমার পিচ্চিটা। না, এ হতে দেওয়া যাবে না। যতটা সম্ভব আমাকে তিথির কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, এটাই একমাত্র রাস্তা। যাক, কফি বানালে শেষ, রাক্ষসটাকে দিয়ে আসি। তিথি একটা দুজনের জন্য 2টা কফি কাপ নিয়ে বাইরে উপরে চলে যায়। নিজের কফিটা নিজের রুমে রেখে এসে অর্নিলেরটা নিয়ে অর্নিলের রুমে চলে যায়। ডোর হালকা ভেরানো, তাই তিথি প্রথমে ডোরে নক করে, কিন্তু ভিতরে থেকে কোনো সারা শব্দ নেই। তাই তিথি আবার নক করে। রাক্ষস সাহেব আছেন? এবারও কোনো সারা শব্দ নেই। ওই গেল রে এটা। উফ, দূর, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, ভিতরে গিয়ে চলে আসি। তিথি আস্তে করে ভিতরে চলে যায়। টেবিলের উপর কফিটা রেখে এসে আসতে যাবে, তখনই পাশ থেকে একটা কিছু আওয়াজ পায়। তাকিয়ে দেখে অর্নিল শাওয়ার নিয়ে মাত্র বের হলো। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে অর্নিলের। তিথি ভালোভাবে তাকিয়ে দেখে অর্নিলের গায়ে কিছুই নাই। তিথির চিৎকার শুনে অর্নিল জলদি যেয়ে তিথি মুখ চেপে ধরে। এই মেয়ে, এই সকালে চেঁচাচ্ছ কেন? অর্নিল তিথির মুখ চেপে ধরায়। তিথি কিছু বলতে পারছে না। কি হয়েছে, এমন করছো কেন? তিথি চোখের ইশারায় অর্নিলকে তার মুখ থেকে হাত সরিয়ে নিতে বলে। অর্নিল বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। আল্লাহ বাঁচাইছো, আর একটু হলে মরে যেতাম। পাটা পাটা হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে। উফ, নিঃশ্বাসও নিতে পারছিলাম না। এই বলে তিথি এক দৌড়। এই মেয়েটা একদম বাচ্চাদের মতন করে, কবে যে ঠিক হবে? এই সকাল সকাল 2বার ক্রাশ খেলাম। হায়। তিথি কফি খেয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে এসে তিথি ড্রয়িং রুম টেবিলের সামনে চলে যায় রেডি হওয়ার জন্য। আম্মা, আপা আপনারে ডাকতেছে খাওয়ানোর জন্য। আচ্ছা, আমি আসতেছি। আর আন্টি, তুমি আমাকে আপনি বলো না তো, তোমার মায়ের বয়সী আমি। আচ্ছা আম্মা, আর বলবো না, এবার
জলদি নিচে আসো কেমন? এই তো এক্ষুনি যাচ্ছি আমি। শিখা চলে যাওয়ার একটু পরেই তিথিও নিচে যায়। তিথি যাওয়ার আগে সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে। গুড মর্নিং মামুনি। অর্নিলের আম্মুর কথা শুনে অর্নিল তিথির দিকে তাকায়। তিথি আজকে জামদানি কাপড়ের লাল রঙের 3 পিস পরেছে, সাথে ম্যাচিং করা হিজাব আর চুড়ি। এই মেয়ে আমাকে জানে মারার প্ল্যান করেছে, বুঝতে পারছি। ইস, এত কিউট কেন দিদি তুমি? অর্নিল তিথিকে দেখতে এতই ব্যস্ত ছিল যে তিথি যে তার অপোজিট সাইডে এসে বসেছে সেদিকে তার কোনো খেয়ালই নাই। সে এখন অব্দি ওই সিঁড়ির দিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। কিরে অর্নিল, সিঁড়ির দিকে এইভাবে কি তাকিয়ে রয়েছিস? অর্নিল তার আম্মুর কথা শুনে সামনে তাকিয়ে দেখে তিথি মিটমিট করে হাসছে। না, ওই কিছু না, ভাবছি সিঁড়ির কার্পেটটা চেঞ্জ করতে হবে। 1 সপ্তাহ আগে তো চেঞ্জ করলি, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? অর্নিল আর কিছু না বলে খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে তিথি অর্নিলের বাবা অফিসের জন্য বেরিয়ে যায়। অর্নিলের অফিসে যেয়ে সোজা কেবিনে চলে যায়, আর তিথিও চলে যায় নিজের কেবিনে। তিথি আজকে ফার্স্ট ডে অফিস, আর এর আগে 2 দিন আসলে কারোর সাথে পরিচয় হয়নি, না কোনো কাজও হয়েছে। সবাই তিথির সাথে পরিচয় হতে এসেছে। অর্নিল কেবিনে এসে বসে সিসিটিভির মাধ্যমে সবাইকে দেখছে। তিথির রুম থেকে সবাই চলে যায় এক এক করে, কিন্তু রাকিব যায় না। রাকিব তিথির কলিগ। তিথিও রাকিবের সাথে হেসে হেসে কথা বলছে। অনেকক্ষণ হয়ে গেল, তবুও তিথি থামছে না, আর রাকিবও যাচ্ছে না। এদিকে অর্নিলের এসব দেখে মাথায় আগুন জ্বলছে। এখন রেগে অর্নিল তিথির কেবিনে ডেকে পাঠায়। আসবো? এই মেয়ে, কি সমস্যা তোমার? কেন, কি হয়েছে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে পাল্টা প্রশ্ন করছো? রাকিবের সাথে এত ঢলাঢলি কিসের তোমার? মানে আমি কখন ঢলঢলি করলাম? আর করলেও বা আপনার কি? আমার লাইফ আমি যা মন চাই তাই করব। আপনার পারমিশন লাগবে নাকি? আমার ফালতু লোক। ইউ। অর্নিল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তিথিকে অনেক জোরে একটা চড় মারে। তিথি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, আর সাইডে থাকা টেবিলের সাথে লেগে তিথির কপালে এক পাশ কেটে রক্ত বের হয়ে যায়। তিথির মাথা থেকে উঁচু করে ছলছল করে অর্নিলের দিকে তাকিয়ে রয়েছে। অর্নিলের তিথিকে টেনে উপরে চলে। ইউ চিপ গার্ল, অনিল চৌধুরীর সাথে তর্ক করার সাহস কই থেকে আসে তোমার? আর ছেলেদের সাথে ঢলাঢলি করতে খুব মজা লাগে, তাই না? বাজে মেয়ে। তিথির কথাগুলো একদম বুকের ভিতরে তীরের মতন গিয়ে লেগেছে। কিছু না বলেই তিথি কেবিন থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। কেবিন থেকে বেরিয়ে সোজা তিথির রাস্তায় চলে যায়। তিথি রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছে। ওর এখন কোনো হুঁশই নাই, শুধু অর্নিলের বলা কথাগুলো কানে বাজছে। আজকে বোধহয় খুব বেশি করে ফেলেছি। এখানে তো তিথির কোনো দোষ ছিল না, আর ও তো রাকিবের সাথে ঢলাঢলিও করে নাই। আর করলেই বা কি? আমি কে ওর পার্সোনাল লাইফে কথা বলার? তিথিকে চর অব্দি মেরেছি আমি। ইস, মেয়েটা বোধহয় বাসায় যেয়ে কান্নাকাটি করছে অনেক। আম্মুকে কল দেই একটা। হ্যাঁ অর্নিল, বল। আম্মু, তিথি কি ওর রুমে নাকি তোমার কাছে? মানে কি বলছিস? ও তো তোর সাথে অফিসে গেল, আমার কাছে বা বাড়িতে আসবে কেমন করে? হোয়াট? তিথি বাড়িতে নেই? না তো, কিন্তু কি হয়েছে? অর্নিল আর কিছু না বলেই কল কেটে দিয়ে বাইরে যেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। শিট, কি করলাম এটা আমি? কোথায় খুঁজবো আমি এখন তিথিকে? কার কাছে যাব আমি? কি করব? উফ, মাথায় কিচ্ছু আসতেছে না। অর্নিল ড্রাইভ করছে, আর এদিকে তাকিয়ে তিথিকে খোঁজার চেষ্টা করছে। প্রায় 1 ঘন্টার মতন খোঁজার পরেও অর্নিল তিথিকে কোথাও খুঁজে পেল না। অর্নিল গাড়ি গিয়ে আবারও অফিসে গেল। বাবা, বাবা। কি হয়েছে অনিল? তোমাকে তো অস্থির লাগছে কেন? বসো এখানে, বলো কি হয়েছে। বাবা, বসার টাইম নেই। কি হয়েছে সেটা তো বলো। বাবা, আমি তিথিকে কোথাও খুঁজে পাচ্ছি না। প্লিজ বাবা, তিথিকে এনে দাও তুমি আমার কাছে, প্লিজ। কোথাও পাচ্ছ না মানে? তিথি মামুনি তো আমাদের সাথে অফিসে এলো। অর্নিল সকালের সব ঘটনা তার বাবাকে খুলে বলে। কি করেছো তুমি এগুলো অনিল? ও ঠিক কাজ করনি তুমি। আই নো বাবা, তুমি একবার তিথিকে আমার কাছে ফিরিয়ে দাও পাপা। আমি আর কখনো এমন করব না তিথির সাথে, প্লিজ বাবা। ওঠো অনিল, শান্ত হও। তুমি টেনশন করো না, আমি যেভাবে পারি তিথি মামুনিকে খুঁজে নিয়ে আনবই। সত্যি বাবা, তুমি এনে দিবে তিথিকে আমার কাছে? হ্যাঁ আব্বু, দেব। তুমি চলো আমার সাথে।
আর দিশাকে কল করো, ওকে আসতে বলো এখানেই। হ্যালো রিশা। হ্যাঁ দা ভাই, বলো। রিশা, তুই এখনই আমার অফিসে আয়। কি হয়েছে দা ভাই? এনিথিং রং? তোকে যা বলছি তাই কর। অর্নিল এই বলেই কল কেটে দেয়। অফিসের সব স্টাফদের মিটিংয়ের রুমে নিয়ে ডেকে অর্নিল প্রতিটা স্টাফকে জিজ্ঞেস করে অর্নিল তাদের মধ্যে কেউ তিথিকে দেখেছে কিনা, কিন্তু সবারই উত্তর একই, তারা কেউ দেখে নাই তিথিকে। অর্নিলের প্রচন্ড রাগ উঠতেছে, কি করব কিছুই মাথায় আসতেছে না। দা ভাই, কি হয়েছে? তুই এসে গেছিস? অর্নিল একে একে সব ঘটনা বলে রিশাকে। দা ভাই, তুই একদম চিন্তা করিস না, আমি তিথিকে যেভাবেই হোক খুঁজে বের করব। হ্যাঁ অর্নিল, তুই টেনশন করিস না, মাথা ঠান্ডা কর। দা ভাই, তুই তিথির একটা ছবি সেন্ড কর তো, তিথিকে খুঁজতে হেল্প করবে এটা আমাদের। তিথির অজান্তে অর্নিল তিথির একটা ছবি তুলে নেয় যেদিন তিথি ইন্টারভিউ দিতে আসছিল। তিথির ছবি রিশাকে সেন্ড করে। সবাই অফিস থেকে বের হয়ে যায় তিথিকে খোঁজার জন্য। অফিসে অর্নিল পুরো ঢাকা শহরে তুলপার করে ফেলেছে তিথিকে খুঁজতে খুঁজতে। এদিকে রিশাও তিথিকে সব জায়গায় খুঁজছে, সাথে অর্নিলের বাবাও। সন্ধ্যায় শিখা, কি যে হলো কিছুই মাথায় আসছে না। সারাদিনে কেউ একটা কল করলো না। আমি এতবার কল দিলাম, কেউ রিসিভ করছে না। টেনশন হচ্ছে খুব। সব ঠিক আছে তো? আপা, আপনি চিন্তা করিয়েন না। মনে হয় অফিসের কাজে সবাই ব্যস্ত, তাই কল রিসিভ করছে না। এরই মধ্যে অর্নিল বাসায় আসে। অর্নিলকে দেখে অর্নিলের আম্মু অবাক হয়ে গেছে। এলোমেলো চুল, পুরো শরীরে ধুলোবালি দিয়ে ভরে গেছে, মুখটাও কেমন ফ্যাকাশে লাগছে। অনিল, কি হয়েছে তোর আব্বু? বল আমাকে, বল কি হয়েছে? আম্মু, তিথি। তিথি? কি হয়েছে তিথির, বল। অনিল, বল না। দেখ, আমার টেনশন হচ্ছে। আম্মু, তিথিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার তিথি আম্মু, কই চলে গেল আমার তিথি? আম্মু, আমার তিথিকে তুমি এনে দাও আম্মু। অর্নিল তার আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, আম্মু, আমার তিথি কোথায় হারিয়ে গেল? আমি কিভাবে খুঁজবো তিথিকে? আমার জন্য এত কিছু হলো। অনিল, আব্বু শান্ত হ, তুই কান্না করিস না। তিথি ফিরে আসবে, তুই শান্ত হ। তিথি! তিথি বলে চিৎকার করার সাথে সাথে অর্নিলে অজ্ঞান হয়ে যায়। অর্নিলের আম্মু আর শিখা কোন রকম ধরে অর্নিলের রুমের বেডে নিয়ে যায়। আপা, আপনি কাঁদেন না, আমি সাহেবরে এক্ষুনি ফোন দিতাছি। হ্যালো সাহেব, আপনি জলদি বাড়িতে আসেন। অর্নিল বাবা জ্ঞান হারাই ফেলছে, জলদি আসেন। শিখার কল কেটে দিয়ে অর্নিলের বাবা জলদি বাসায় আসে। রাইমা, অর্নিলের কি হয়েছে? ডাক্তারকে কল করেছিলে? হ্যাঁ, করেছিলাম। ডক্টর এসে অনিলকে চেক আপ করে গেছে। বলেছে অতিরিক্ত টেনশনের কারণে সেন্সলেস হয়ে গেছে। তুমি তিথি মামুনির কোনো খোঁজ পেয়েছো? না, পাইনি। রিশাকেও কল করেছিলাম, রিশাও পাচ্ছে না। কি হবে এখন? তিথি মামুনি কই চলে গেল? আর অর্নিলকেই বা কি বলবো যখন ওর জ্ঞান ফিরবে? কেঁদো না, কিছু হবে না। তিথি মামুনিকে আমরা ঠিকই খুঁজে বের করব। ফুপি, দা ভাই কেমন আছে এখন? রিশা মা, তুই আসছিস? তিথির কোনো খোঁজ পেলি? তিথি কোথায় আছে? না ফুপি, আমার পুরো পুলিশ টিম কাজ করছে তিথিকে খোঁজার জন্য, কিন্তু এখন অবধি কোনো খোঁজ পাইনি। কি করবো এখন আমরা? ফুপি, তুমি কেঁদো না, পেয়ে যাবো তিথিকে। তিথি! তিথি! তিথি কই তুমি তিথি? ফুপি, দা ভাইয়ের সেন্স আসছে, কি যেন বলছে দেখো। রিশার ডাক শুনে অর্নিলের আম্মু আর বাবা দৌড়ে অর্নিলের রুমে আসে। তিথি! অনিল, শান্ত হ তুই, এমন করিস না আব্বু। তিথি! আমার তিথিকে পেয়েছো তোমরা? কোথায় ও? কেউ কোনো কথা বলছে না, শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রিশা, বলছিস না কেন? কই আমার তিথি? আসলে দা ভাই, মানে কি ইয়ে মানে শুরু করছিস? বল, আমার তিথি কোথায়? দা ভাই, তুই শান্ত হ, আমরা সবাই মিলে দিদিকে খুঁজে বের করব, তুই টেনশন করিস না দা ভাই। খুঁজে বের করব মানে? খুঁজে বার করব এর মানে কি রিশা? দা ভাই, আমার পুরো টিম মিলে শহরের প্রতিটা অলিগলি খুঁজছে, কিন্তু তিথিকে কোথাও খুঁজে পাইনি। আমাদের ধারণা হয়তো তিথির কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য এখন আমরা সব হসপিটালে যেয়ে তিথিকে খুঁজতেছি।
তুই টেনশন করিস না, একটু শান্ত হয়ে বস। আই প্রমিস ইউ দা ভাই, আমি তিথিকে খুঁজে বের করবই, যেভাবেই হোক। অর্নিল চুপ করে যেয়ে বেডের এক কোণায় বসে পড়ে। আমি একা থাকতে চাই। অর্নিলের কথা শুনে সবাই রুম থেকে বের হয়ে যায়। রিশা, তুই তিথিকে যেভাবে হোক খুঁজে নিয়ে আয়। আমি এইভাবে আমার ছেলেটাকে কষ্ট পেতে দেখতে পারছি না। যে কোনো কিছু একটা করে তিথিকে খুঁজে বের কর রিশা। ফুপি, তুমি একটু ধৈর্য ধরো, তিথিকে ঠিকই খুঁজে বের করবো আমরা। একটা মেয়ে কোথায় আর যাবে বলো? তুমি বসো এখানে। শুনছো, ভাইয়া আর ভাবিকেও তো খবর দিতে হবে। একটা কল করে আসতে বলো তাদের। কল দিয়ে কি বলবো আমি রাইমা? যে তিথি হারিয়ে গেছে, আমাদের ভরসায় তারা তিথিকে আমাদের কাছে দিয়ে গেছে। এখন কি বলবো আমি? কিছু করারও তো নাই, তিথির ফ্যামিলির কাছে এই কথা লুকাতেও পারবো না আমরা। আপনি বরং কল করে আসতেই বলেন, সবাই মিলে খুঁজলে হয়তো আরো তাড়াতাড়ি পেয়ে যাব। অর্নিলের বাবা গিয়ে তিথির বাবাকে কল করে আসতে বলে, কিন্তু তিথির ব্যাপারটা বলে না। ওরা কালকে সকালে ট্রেনে চলে আসবে। উফ, মাথায় প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে। কোথায় আমি? ডক্টর, ডক্টর। তন্ময়ের চিৎকার শুনে ডক্টর আর নার্স তাড়াতাড়ি করে কেবিনে ঢুকে। ডক্টর, ওর সেন্স ফিরছে, একটু দেখেন প্লিজ। হ্যাঁ দেখছি। ডক্টর, ও এখন ঠিক আছে তো? হ্যাঁ এমনি তো ঠিক আছে, কিন্তু মাথায় প্রচন্ড রকমের আঘাত পেয়েছে। কে আপনারা আর আমি কোথায়? তুমি হসপিটালে আছো এখন? আমি এই হসপিটালের ডক্টর, আর ইনি তন্ময়। একে তো তুমি চিনোই তাই না? তোমার উইল বি হাজবেন্ড। হাজবেন্ড? কিন্তু আমি তো এনাকে চিনি না। আর আমি বা কে? কি নাম আমার? তিথির কথা শুনে উপস্থিত সবাই অবাক, বিশেষ করে তন্ময়। নীলিমা, তুমি কি বলছো এগুলো? তুমি আমাকে চিনতে পারছো না? ডক্টর, নীলিমা এগুলো কি বলছে? নার্স, নীলিমাকে ঘুমের ইঞ্জেকশন দাও এখনই। তন্ময়, তুমি আমার সাথে বাইরে চলো। আমাকে কেন ঘুমের ইনজেকশন দিচ্ছেন? আমি কে বলেছেন আমাকে? আমি কিভাবে আসলাম এখানে? নার্স হাই পাওয়ারে ঘুমের ইঞ্জেকশন পুশ করায় তিথির সাথে সাথে ঘুমিয়ে পড়ে। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে হয়তো নীলিমার কিছুই মনে নেই। তার পাশে কি হয়েছিল, কোথায় ছিল, এমনকি তার নামটা অবধি মনে নেই। ডক্টর, তাহলে এখন কি হবে? নীলিমা কি আর কখনো আমাকে চিনতে পারবে না? নিজের অতীত মনে করতে পারবে না? পারবে, কিন্তু এটাতে সময় লাগবে। আর এখন যদি নীলিমাকে আমরা তার পাস্ট মনে করার জন্য প্রেসার দেই, তাহলে হয়তো হিত বিপরীত হতে পারে। না না ডক্টর, প্রেশার দিতে হবে না। ডক্টর, আপনি তো জানেন এর আগেও আমি একবার নীলিমাকে হারিয়ে ফেলেছি। আল্লাহর কৃপায় আবার খুঁজে পেয়েছি নীলিমাকে। আর কোনোভাবেই আমি ওকে হারাতে পারবো না ডক্টর। হ্যাঁ আমি বুঝেছি তোমার কথা, টেনশন নিও না, ও কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। উপরওয়ালার উপর ভরসা রাখো আর নীলিমার খেয়াল রেখো। আমি এখন আসি। ডক্টর চলে যায়, তন্ময় যে নীলিমার পাশে বসে। নীলিমা, তুমি জানো না আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। সেদিন রাতে যখন তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, আর যখন মিস্টার খান কল দিয়ে বলল তারা তোমাকে কিডন্যাপ করেছে, তখন আমার অবস্থা কি হয়েছিল। আজ 2 বছর পর তোমাকে আমি খুঁজে পেয়েছি নীলিমা, আর কোনোভাবেই তোমাকে আমি হারাতে দেব না। আরমান, কি হয়েছে আরমান? আমার তিথি মামুনি ঠিক আছে তো? এভাবে আমাকে আসতে বললি কেন? সকালে রিশা অর্নিলের আম্মু আর অর্নিলের পাপা সোফায় বসে বসে তিথির বিষয়ে কথা বলছিল। ঠিক সেই সময়ে তিথির বাবার কণ্ঠ শুনে সবাই দাঁড়িয়ে যায়। কিরে, কি হয়েছে? তোদের সবাই এমন দেখাচ্ছে কেন? ভাবি, কি হয়েছে আমার তিথির? তিথি কই? রাহুল শান্ত হ, আগে বস এখানে। কি হয়েছে বলবি তো? আসলে তিথি তিথি কি হয়েছে তিথির? মানে তিথিকে দেখ, ঠিকভাবে বল। আঙ্কেল, তিথিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তিথির কথা শুনে তিথির বাবা রিশার দিকে তাকায়। খুঁজে পাচ্ছ না মানে? আর তুমি? ও আমার ছোট বোনের মেয়ে রিশা। দেখো, সকাল সকাল মজা করার ইচ্ছে নেই মা। তিথি কোথায় বলো? আঙ্কেল, আমি মজা করছি না, তিথিকে আসলেই কেউ খুঁজে পাচ্ছি না। দেখো রিশামা, তুমি আমার তিথির বয়সের, আমার মেয়ের মতোই, তাই এখন আমি চুপ রয়েছি। রাহুল, রিশা ঠিকই বলেছে, তিথিকে কাল সকাল থেকে আমরা খুঁজে পাচ্ছি না। তারপর রিশা তিথির বাবাকে কাল সকালে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। রিশার কথা শুনে তিথির বাবা ধপ করে ফ্লোরে পড়ে যায়।
রাহুল, তুই ভেঙে পড়িস না। আমরা সবাই মিলে তিথিকে খুঁজে বের করব। এত সব হয়ে গেছে অথচ তুই আমাকে কিছুই জানাসনি। আসলে আমরা ভেবেছিলাম রাতের আগেই হয়তো আমরা তিথিকে খুঁজে বের করব, তাই জানাইনি। তোর বর্ষায় আমি আমার মেয়েটাকে এখানে একা রেখে চলে গেছি। সেই 4 বছর বয়স থেকে ওকে আমি আমার মুহূর্তের জন্য কাছছাড়া করিনি। ওর বাবাকে কথা দিয়েছিলাম আমি তিথিকে আমার জীবন দিয়ে হলেও সব পরিস্থিতি থেকে রক্ষা করব। আজ ব্যর্থ হয়ে গেলাম, আমি রাখতে পারিনি আমার ওয়াদা। মাফ করে দিস শুভ, আমাকে মাফ করে দিস। তিথির বাবার কথা শুনে সবার চোখ যেন কপালে উঠে গেছে। কি নাম বললি তুই? শুভ, তিথি তোর আপন মেয়ে না? হয়তো আমি ওর আপন বাবা না, কিন্তু কখনো তিথিকে আমার মেয়ে না এই চোখে দেখিনি। আঙ্কেল, আপনি কি বলছেন এগুলা? আর শুভ, এটা তো আমার মেজো আব্বুর নাম, যার মেয়ে আজ থেকে 14 বছর আগে হারিয়ে গিয়েছিল ফুপি। আর মেজো আব্বুকেও খুঁজে পাইনি আমরা। শুনেছিলাম মিস্টার খানের লোকজন তাদের মেরে দিয়েছে। রিশার কথা শুনে তিথির বাবাই আরো বেশি অবাক হয়ে যায়। উপস্থিত কারোর মুখে কোনো সারা শব্দ নাই, সবাই চুপ। শুভ আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আজ থেকে 14 বছর আগে শুভ আর বাবি মিস্টার খান নামক কেউ আক্রমণ করেছিল। শুভ, বাবি আর তার মেয়ে পালিয়ে আমাদের বাসায় চলে এসেছিল। রাত 1টায় হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে আমি আর নাওশিল কিছুটা অবাক হয়ে গেছিলাম। তিথি মামুনির নাম নাওশিল। কলিং বেলের বারবার বাজতেছিল। নাওশিল আর আমি দুজনে তাড়াতাড়ি করে উঠে দেখি শুভ আর বাবি রক্তাক্ত অবস্থায়, তাদের দুজনের কোলে দুটো 4 বছরের মেয়ে। শুভ কিছু বলার আগেই বিকট শব্দ হলো। তাকিয়ে দেখলো দূর থেকে দুজন মানুষের হাতে রিভলভার দেখা যাচ্ছে। শুভ আর বাবি নিমিষেই লুটিয়ে পড়লো। দরজার সামনে আমি আর নাওশিল তাড়াতাড়ি করে ওদের ঘরের ভিতর নিয়ে এসে দরজা লাগিয়ে দিলাম। রাহুল, আমার একটা লাস্ট রিকোয়েস্ট রাখবি? শুভ, তোর কি হয়েছে? এই লোকগুলো কে? তোদের কেন গুলি করলো? এত কথা বলার সময় নাই। আমার মেয়ে দুটাকে নিয়ে তোরা পালা রাহুল। আমার সব শেষ। প্লিজ দোস্ত, আমার মেয়ে দুটাকে বাঁচা তোরা। শুভ, কি বলছিস তুই? এইগুলো কিচ্ছু হবে না তোদের। এইগুলো বলতে বলতেই শুনতে পেলাম দরজায় কয়েকজন অনেক জোরে জোরে আঘাত করছে। মনে হচ্ছে দরজা ভেঙে ফেলতে চাইছে। ওরা চলে আসবে রাহুল, তুই আমার মেয়েদের নিয়ে পালা রাহুল প্লিজ। বলতে বলতে শুভ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার সামনেই। ভাবির দিকে তাকিয়ে দেখি ভাবি আরো আগেই চলে গেছে আমাদের ছেড়ে। আর ফুটফুটে মেয়ে দুটো জোরে জোরে কান্না করছে। আর ওই দিক থেকে দরজা ভাঙার চেষ্টা করছে কিছু লোকজন। বাচ্চা দুটোকে কোলে নিয়ে আমরা পিছনের দরজা দিয়ে বের হয়ে যাই। কোনো রকম বেঁচে স্টেশনে চলে যাই। ভোর হওয়া অবধি লুকিয়েছিলাম আমরা স্টেশনে। ভোরে যেই ট্রেন আসলো আমি আর নৌসিন মিলে ট্রেনে উঠে গ্রামের বাড়িতে চলে গেলাম। কিন্তু ঘটলো আরেকটা দুর্ঘটনা। ট্রেন থেকে যখন নামলাম দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা নেই। সারা ট্রেন খুঁজলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কোথাও পেলাম না শুভ দ্বিতীয় মেয়েটিকে। সেই থেকে শুরু হলো তিথিকে নিয়ে আমার পরিবার। কিন্তু আজ হারিয়ে ফেললাম আমি তিথিকে। সবাই চুপ, সবার চোখে পানি ছলছল করছে। তার মানে তিথি মামুনি আমাদের তিথি? সব মিলিয়ে তো তাই দাঁড়াচ্ছে। শুভর ফ্যামিলি দোকানের অনেক খুঁজছি, আমি কিন্তু কাউকে খুঁজে পাইনি। তাহলে এই তিথি সেই তিথি যাকে দাভাই 14 বছর খুঁজেছে। দাভাই যদি জানতে পারে তার তিথি তার কাছে 14 বছর পর ফিরে এসে আবার হারিয়ে গেছে, দাভাইয়ের অবস্থাটা কি হবে? অর্নিলের সারা রাত ঘুমায়নি তিথির চিন্তায়। ভোরের দিকে অর্নিলের চোখ লেগে আসে। ঘুম ভাঙে সকালে ঘুম ভাঙার পর অর্নিলের তিথির কথা আবার মনে পড়ে। এতক্ষণে রিশা নিশ্চয়ই তিথিকে খুঁজে পেয়েছে। রিশাকে এখনই জিজ্ঞেস করতে হবে। অর্নিল চট করে উঠেই রুমের ডোর খুলে বের হতে গিয়ে অর্নিল বাইরের সব কথা শুনতে পায়। কথাগুলো শুনে যেন অর্নিলের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। অর্নিল কিছু এগিয়ে আসে। আঙ্কেল। অর্নিলের ভয়েস শুনে সবাই পিছনে ফিরে তাকায়। দাভাই, তুই কখন উঠলি? আঙ্কেল, তিথি, এই তিথি আমার তিথি। বাবাই কিছুই বলছে না, চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আঙ্কেল প্লিজ বলেন
এটা আমার তিথি, আমার ছোট্ট তিথি, যে আমার থেকে হারিয়ে গিয়েছিল 14 বছর আগে। আঙ্কেল প্লিজ সে সামথিং। বাবা, এটাই তিথি, হারিয়ে গিয়েছিল 14 বছর আগে। অর্নিল ধূপ করে ফ্লোরে বসে পড়ে। কি করলাম আমি? এত বছর পরে তিথিকে নিজের কাছে পেয়েও আমি তিথিকে চিনতে পারলাম না। দা ভাই প্লিজ তুই এমন করিস না দা ভাই, আমরা তিথিকে খুঁজে বের করবই দা ভাই। কবে রিশা, কবে কবে খুঁজে বের করবি তোরা আমার তিথিকে? রিশা, আমার একটা ভুলের জন্য আজ তিথিকে পেয়েও আমি আবার হারিয়ে ফেলছি। আমি কি করব এবার রিশা? আর যদি তিথিকে আমি খুঁজে না পাই? অর্নিল আর না পেরে কেঁদে দিল। এত বছরের ফার্স্ট টাইম কেউ অর্নিল চৌধুরীকে কাঁদতে দেখলো। 14 বছর আগে তিথি যখন হারিয়ে গিয়েছিল তখন অর্নিল খুব কেঁদেছিল, কিন্তু তারপরে আর কেউ অর্নিলকে কখনো কাঁদতে দেখেনি। অর্নিলের কাঁদতে দেখে অর্নিলের আম্মু আরো ভেঙে পড়লো। অর্নিলের আম্মুর যেন অর্নিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাহিমা, তুমি এমন করছো? তুমি তো সব বুঝছো রাহিমা, তুমি কেন এমন করছো? হ্যাঁ ফুপি, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে? আর দা ভাই তুই তুই তো অনেক বুদ্ধিমান, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তিথিকে খুঁজবো কিভাবে আমরা বল? ওঠ জলদি, তিথিকে খুঁজতে যাব আমরা, যেভাবেই হোক খুঁজে বের করবই। রিশা কথা শুনে অর্নিল উঠে দাঁড়ায়। হ্যাঁ চল, আমি আমার তিথিকে খুঁজে বের করবই। হ্যাঁ চল। আমরাও যাবো, দাঁড়াও। রাহুল চল। অর্নিলের আম্মু বাদে সবাই বের হয়ে যায়। রিশার ধারণা তিথি কোনো হসপিটাল আছে, তাই সবাই আলাদা আলাদা হসপিটালে থেকে তিথিকে খুঁজতে চলে যায়। হাই পাওয়ারের ঘুমের ওষুধ দেওয়ায় তিথির কাল আর ঘুম ভাঙেনি। ঘুম ভাঙলো সকালে। সকালে তিথি উঠে দেখে তন্ময় তার পাশে একটা চেয়ারে বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর এক হাত দিয়ে তিথির হাত এক পা হাত চেপে ধরে রেখেছে। লোকটাকে দেখে হচ্ছে সারা রাত ঘুমায়নি, চোখে মুখে কেমন ক্লান্তির ছাপ। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? কি হয়েছিল আমার? আমার কিছু মনে পড়ছে না কেন। উফ, মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। বলতে বলতে তিথি তন্ময়ের হাত থেকে হাত সরিয়ে নিজের মাথায় রেখে নড়া লেগে তন্ময়ের ঘুম ভেঙে যায়। একে নীলিমা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? কখন উঠেছো? এখন কেমন লাগছে তোমার? তিথি ফ্যাল করে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তিথির খুব কাছের কেউ হবে হয়তো, যে তিথির খেয়াল রাখেন অনেক। তিথিকে অনেক চুপ থাকতে দেখে তন্ময় কিছুটা ভয় পেয়ে যায়। নীলি, কিছু বলছো না কেন? হ্যাঁ ভালো লাগছে, একটু আগে উঠেছি। তিথি স্বাভাবিকভাবে কথা বলায় তন্ময় বেশ খুশি হলো। আচ্ছা, তুমি বসো, আমি তোমাকে ফ্রেশ করার জন্য নার্সকে ডেকে দিচ্ছি। তন্ময় বাইরে গিয়ে একটা নার্স পাঠিয়ে দেয় তিথিকে ফ্রেশ করিয়ে দেওয়ার জন্য। ফ্রেশ করানো হয়ে যাওয়ার পর তন্ময় আবার কেবিনে যায়। তিথিকে একটা 3 পিস পরানো হয়েছে, চুলগুলো খোপা করানো, সামনে পিছনে কিছু চুল গালে এসে পড়েছে। সাদামাটা সাজেও তন্ময়ের কাছে তার নীলিমাকে অপূর্ব লাগছে। তন্ময় মুচকি হেসে তিথির কাছে গিয়ে বসে। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? হ্যাঁ নীলি, বলো। আমার আসলে খিদে পেয়েছে। এটা এভাবে বলতে হয় নীলি, কাল তো সারাদিন কিছুই খেতে পারোনি, খিদে লাগারই কথা। দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। তন্ময় কেবিন থেকে বের হয়ে যত তাড়াতাড়ি সম্ভব তিথির জন্য খাবার নিয়ে আসে, যেগুলো নার্সকে দিয়ে সাজিয়ে আবার ট্রে করে তিথির কাছে নিয়ে আসে। এই তো মহারানী, আপনার খাবার হাজির। এগুলো কি? কেন খাবার? রুটি ভাজি, ডিম আর জুস। ইস, রোগী রোগী টাইপের খাবার খাবো না আমি। সে কি, তুমি তো এখন অসুস্থ, এগুলোই খেতে হবে, ডক্টরের আদেশ এটা ম্যাডাম। না, আমি খাবো না। নীলি, এমন করে না, তুমি সুস্থ হয়ে যাওয়ার পর তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো তোমাকে আমি। এখন লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। তিথি আর কিছু বললো না, চুপ করে বসে রইল। তন্ময় তিথির পাশে বসে হাত দিয়ে আলতো করে সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে তিথিকে খাইয়ে দিল। খাওয়া শেষে তিথিকে কিছু মেডিসিন খাইয়ে দিল তন্ময়। আপনি খেলেন না কিছু? খাবো একটু পর। আচ্ছা, আমার সাথে কাল কি হয়েছিল? কাল তুমি হঠাৎই আমার গাড়ির সামনে এসে পড়ো, আর আমি একটু অন্য মনস্ক ছিলাম, যা ব্রেক করতে পারিনি। তোমার মাথায় প্রচন্ড আঘাত পায়। তারপর তোমাকে আমি এখানে নিয়ে আসি। আপনি আমাকে আগে থেকে চিনতেন? তোমাকে আমি ছোটবেলা থেকে চিনি নীলি। তন্ময়
তন্ময় তিথিকে কিছু বলতে যাবে তখনই দেখে ডক্টর তাড়াহুড়া করে কেবিনে ঢুকছে। কি হয়েছে ডক্টর? কিছু লোক আসছে নীলিমার ছবি দেখে, জিজ্ঞাসা করেছে এখানে আছে কিনা। আমি কোনো মতে সামাল দিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি নীলিমাকে নিয়ে এখান থেকে চলে যাও, পারলে দেশ ছেড়ে যাও। নীলিমাকে যদি আবার ওরা ধরতে পারে, আর হয়তো কখনো খুঁজে পাবে না নীলিমাকে। ডক্টরের কথা শুনে তন্ময়ের বুকটা ধুক করে উঠল। ডক্টর, আপনি প্লিজ একটু সামলে নিন। আমি আজই নীলিমাকে নিয়ে দেশের বাইরে চলে যাব। তিথি কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তন্ময়, নীলি, একটু ওঠার চেষ্টা করো, আমাদের এখানে যেতে হবে। কিন্তু কেন? আর আমাকে খুঁজতে এসছে? নীলি, এত কথা বলার টাইম নেই আমাদের। আমাদের এখনই যেতে হবে এখান থেকে। নীল, উইল ইউ ট্রাস্ট মি? হুম। তন্ময় কোথা থেকে একটা বোরকা আর নিকাব জোগাড় করে এনে নীলিমাকে পরিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। অর্নিলের পাশ দিয়ে তন্ময় তিথিকে নিয়ে বাইরে চলে যায়। তিথি তখন অর্নিলের পাশ দিয়ে যাচ্ছিল। তখন অর্নিলের হার্ট খুব দ্রুত বিট করছিল। ও পিছন ফিরে তাকায়, কিন্তু দেখে এক বোরকা পরে কেউ চলে যাচ্ছে। ভাই কি হয়েছে? না, কিছু না। চল, এইখানেও নেই তিথি। হুম। তন্ময় দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, যার কারণে অনেক দ্রুত ইমার্জেন্সি প্লেনের টিকিট বুক করে রাতের মধ্যে দেশের বাইরে চলে যায় তিথিকে নিয়ে। হসপিটাল থেকে অর্নিল হতাশ হয়ে বের হয়ে গেল। ভাই, অলমোস্ট সব হসপিটালেই আমাদের খোঁজ নেওয়া হয়ে গেছে, কোথাও তো পাচ্ছি না তিথিকে। জানি রে রিশা, আমি কিচ্ছু জানি না। আমার শুধু আমার তিথিকে লাগবে। এত বছর আর আমি তিথিকে খুঁজে পেলাম, নিজের দোষে আবার হারিয়ে ফেললাম। তোর এইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। যাই হোক, এগুলো বাদ দে, চল দেখি আর কোনো হসপিটালে বাকি আছে কিনা। রিশা আর অর্নিল আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তন্ময় আর তিথি রাতের মধ্যেই সিঙ্গাপুরে পৌঁছে যায়। আপনি আমাকে দেশের বাইরে কেন নিতে যাচ্ছেন? আর যারা আমাকে খুঁজতে এসেছিল তারা কে? রিসর্টে কিসের রিপোর্ট? আমরা আগে এখানেই থাকতাম, এখানেই আমাদের বিজনেস ছিল। তুমি আর আমি মিলে সামলাতাম সবটা। মানে? তোমার মেমোরি লস হয়ে গেছে, যার জন্য তোমার কোনো কিছু মনে নেই। তিথি আর কিছু বললো না, চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যেই তারা তন্ময়ের বাসায় পৌঁছে যায়। তিথি তাকিয়ে দেখলো বেশ বড় একটা জায়গার মধ্যে বেশ বাড়ি। পুরো বাড়িটা কাছের তৈরি, দেখতে ভালো লাগছে। তিথি তন্ময়ের সাথে ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করে। তিথিদের ভিতরে আসতে দেখেই একজন ভিতর লোক এগিয়ে আসে। চাচা তোমাকে কতবার বলেছে তুমি তোমার বাসায় চলে যাও? না গো, এই বাড়ির উপর মায়া পড়ে গেছে। এটা বাদ দাও, নীলিমাকে কোথায় পেলে তুমি? আর নীলিমার মাথায় কি হয়েছে? সে অনেক কথা চাচা, খিদে লেগেছে, খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। নীলিমা মা, কেমন আছো তুমি? চাচা পরে বলবো সব, শুধু জেনে রেখো ওর মেমোরি লস হয়ে। কি বলো এগুলো? তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার ব্যবস্থা করেছি। নীলিমা ডান পাশের রুমটা তোমার, তুমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। কিন্তু উনি কে? উনি অনেক বছর ধরে আমাদের বাসায় কাজ করে। বাবার পর তিনি আমাকে আগলিয়ে রেখেছে। এইটুকু বলে তন্ময় নিজের রুমে চলে যায়। তিথিও নিজের রুমে চলে আসে। কাবার্ড থেকে একটা লং 3 পিস নিয়ে সেটা পরে বের হয়ে আসে। তন্ময় ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে রয়েছে তিথির জন্য। নীলি, ফ্রেশ হয়েছে তোমার? তাহলে খেতে আসো। তন্ময়ের কথা শুনে তিথি তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। তিথিকে দেখে তন্ময় অবাক হয়ে যায়। মিষ্টি কালার একটা লং 3 পিস পরেছে, চুলগুলো ভেজা, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এক কথায় খুব মিষ্টি লাগছে তিথিকে। নীলিমা 3 পিস পরেছে, কিন্তু ও তো 3 পিস পরতেই পারতো না, সবসময় জিন্স শার্ট টি শার্ট পরতো। আর ওর চুলগুলো এত বড় হলো কবে? ওর তো বড় চুল পছন্দ না। তন্ময়ের মাথায় কিছুই ঢুকছে না। কি দেখছেন? এবার কি সবটা বলবেন আমাকে? আমার আব্বু আম্মু যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আমরা একবারের জন্য সিঙ্গাপুর চলে আসি। আব্বুর বাংলাদেশে আর সিঙ্গাপুরে 2টা অফিস ছিল। বাংলাদেশে থাকার কোনো ইচ্ছাই ছিল না আমার, সেই জন্য তোমাকে নিয়ে আমি চলে আসছি সিঙ্গাপুরে। বেশ ভালোই চলছিল সব। হঠাৎ একদিন আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য অফিসের বাইরে গিয়েছিলাম, আর তোমাকে অফিসের আরেকটা মিটিং ছিল, ওইটা সামলাতে বলেছিলাম। যখন মিটিং সেরে আসি, তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার ফোনে একটা কল আসে। তখন জানতে পারি মিস্টার খান তোমাকে আমাদের অফিস থেকে কিডন্যাপ করেছিল। অনেক খুঁজেছিলাম তোমাকে, কিন্তু পাইনি।
1 মাস পর জানতে পারি মিস্টার খান তোমাকে বাংলাদেশে নিয়ে গেছে। তখন আমি বাংলাদেশে চলে আসি। 2টা বছর পাগলের মতো খুঁজেছি তোমায়, সব জায়গায়, কোথাও পাইনি। কিন্তু আজকে হঠাৎ করে তুমি আমার সামনে এসে পড়লে। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। যাই হোক, এখন বাদ দাও, আগে খেয়ে নাও, তারপর মেডিসিন নিয়ে ঘুমাবে। তিথি যত শুনছে ততই অবাক হচ্ছে। তিথি চুপচাপ খেয়ে রুমে চলে আসে। তন্ময় কিছু বলে না, আর সেও রুমে যেয়ে বেডে শুয়ে পড়ে। তিথি রুমে এসে আবার ভালোভাবে তাকিয়ে দেখলো তিথির মতনই একজন অনেক ছবি দেওয়ালে টানানো। মাঝে মাঝে কিছু ছবি তন্ময়ের সাথেও আছে। এগুলো দেখে তিথি বিশ্বাসই করে নিল তিথি নীলিমা। এদিকে অর্নিল এমন কোনো জায়গা নেই তিথিকে খুঁজে নেই। রাত 2টায় বাসায় ফিরে অর্নিল আর রিশা। কিছু না বলেই অর্নিল নিজের রুমে যেয়ে দরজা লাগে। 1 মাস পর এই 1 মাসে এমন কোনো দিন নেই যে অর্নিল তিথিকে খুঁজে নাই। প্রতিদিনই অর্নিল তিথিকে খুঁজেছে, এমনকি এখনো খুঁজে। কিন্তু প্রতিদিনই অর্নিল ব্যর্থ হয়ে বাসায় ফিরে। আর এইদিকে তিথি তন্ময়ের সাথে বেশ ভালোই মানিয়ে নিয়েছে। অফিসে জয়েন করেছে, দুজন মিলে অফিসে সামলায়। অর্নিল, আসবো? হ্যাঁ বাবা, আসো। এত রাতে? আসলে অফিসের একটা কাজের জন্য কথা বলার ছিল। হ্যাঁ বলো। সিঙ্গাপুরে যেতে হবে তোমাকে। সেইখান থেকে অনেক বড় একটা কোম্পানি থেকে অনেক বড় একটা ডিল করার জন্য অফার আসছে। আমি যেতে পারবো না, কারণ তোমার আম্মুর জন্য। ওকে একা রেখে যাওয়া যাবে না, তাই আমি যাচ্ছি না, তুমি যাও। তুমি রাজি থাকলে তাদের বলো, তাহলে তারা একটা ডেট ফিক্সড করবে। অনিল মনে মনে ভাবলো অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় না, একটু দেশের বাইরে গেলে হয়তো ভালোই লাগবে। এই চাপা কষ্ট সে আর নিতে পারছে না। ওকে বাবা, তুমি হ্যাঁ বলে দাও, আমি যাব। অর্নিলের উত্তর শুনে অর্নিলের বাবা অনেক খুশি হয়ে রুম থেকে বের হয়ে গেল। হ্যালো, আমার ছেলে যাচ্ছে কাল সন্ধ্যা ফ্লাডে, ঠিক করেছি আমি। আপনারা মিটিং এর ডেট ফিক্সড করে রাখেন। অর্নিলের বাবা কলটা কেটে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। অর্নিলের রাতে সবকিছু প্যাকিং করে ফ্রেশ হয়ে বেডে চলে গেল। কেন যেন মনে হচ্ছে সিঙ্গাপুর যাওয়াটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু হবে সেইখানে আমার সাথে। কিন্তু এমন কেন মনে হচ্ছে আমার? মনের সাথে দ্বিধাদ্বন্দ্ব করতে করতে অর্নিল ঘুমের রাজ্যে তলিয়ে যায়। নীলি, কোথায় তুমি? এই তো চীনের রুমে। হট, তুমি কিচেন রুমে কেন গেছো? তুমি সবেমাত্র সুস্থ হয়েছো, এখন কিচেন রুমে যাওয়া তোমার ঠিক না। বাইরে এসো, কি খেতে ইচ্ছে হয়েছে আমাকে বলো, আমি বাইরে অর্ডার করে আসছি। উফ, আপনি একসাথে এত কথা বলেন কেন? একটু নিঃশ্বাস নিন। একসাথে এত কথা বললে। এত বললে কি? তন্ময় তিথি কাছে গিয়ে তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ইস, মেয়েটার মাঝে এত মায়া কেন? নীলিমা, তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমি তোমাকে আমার মায়াবতী বানিয়ে নেব। আমার মায়াবতী। তন্ময় এগুলো ভাবছে আর মুচকি মুচকি হাসছে। এই, আপনি এভাবে হাসছেন কেন? না, তেমন কিছু না। তুমি কিচেন রুম থেকে বের হবে কিনা? আর কি বানাচ্ছ? ফিশ বল। বাহ, এ তো আমার অনেক পছন্দের খাবার। তাই নাকি? তাহলে আপনি বাইরে গিয়ে খাবার টেবিলে বসেন, আমি সবগুলো বানিয়ে নিয়ে আসছি। তন্ময় আর কথা বলল না, মুচকি হেসে সেখান থেকে চলে এসে খাবার টেবিলে বসে। কিছুক্ষণ পরেই তিথি ট্রেতে সব সাজিয়ে নিয়ে আসে। এই নিন, খেয়ে দেখুন কেমন হয়েছে। যেহেতু তুমি বানিয়েছো, তাহলে তো বেস্ট হবেই। তন্ময়ের কথা শুনে তিথি হেসে তন্ময় উল্টো দিকে চেয়ারে বসে তন্ময় আর তিথি মিলে কথা বলছে আর খাচ্ছে। ও তিথি, তোমাকে বলাই হয়নি, বাংলাদেশে যে একটা বড় ডিলের অফার দিয়েছিলাম একটা কোম্পানিকে, সেই কোম্পানির ওনার কাল সন্ধ্যার ফ্লাইটে উঠবে। পরশু মিটিং রাখবো আমরা। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। আহা, রাগ করো না, একটু আগেই তারা জানিয়েছে তারা আসছে। ও আচ্ছা, তা কে কে আসবে? কে বলতে মিস্টার অনিল চৌধুরী, আর হয়তো তার পিএ আসবে মিস্টার নয়ন। অর্নিল? হ্যাঁ, মিস্টার অনিল চৌধুরী। তিথি কোনো কিছু না বলে চুপচাপ একটু খেয়েই রুমে থেকে দরজা বন্ধ করে দেয়। নীলের কি হলো? মিস্টার চৌধুরীর নাম শুনে এমন রিয়াক্ট করলো কেন? না, আমি বোধহয় বেশি ভাবছি, হয়তো কিচেন রুমে যাওয়ায় শরীর খারাপ লাগছে। তন্ময় খেয়ে তিথির রুমে যেয়ে নক করতে যেয়েও নক করে না। না থাক, নক করতে হবে না, একটু একা থাকুক, হয়তো ভালো লাগবে তাতে। তন্ময় চলে যায় নিজের রুমে। অর্নিল চৌধুরী, এই নামটা শোনার পর এমন ফিল হলো কেন আমার? মনে হচ্ছে এই নামটা আমি শুনেছি কোথাও, খুব চেনা কেউ আমার। না, আর ভাবতে পারছি না, মাথা পেইন হচ্ছে আমার। অর্নিল, তুমি তোমার সবকিছু প্যাকিং করে নিয়েছো?
হ্যাঁ বাবা, সব প্যাকিং করে নিয়েছি। ওকে, তোমরা একটু পরে বেরিয়ে পড়ো, সন্ধ্যা ফ্লাট তোমাদের। আমার সাথে আর কেউ যাচ্ছে? হ্যাঁ, নয়ন যাবে তোমাদের সাথে। ওকে। অর্নিলের যাওয়াটা কি খুব জরুরি? না গেলে হয় না? আহা নাইমা, এমন করছো কেন? আমি কি কখনো যাইনি দেশের বাইরে কাজের জন্য? আর অর্নেল তো দেশের বাইরেই ছিল এতদিন। হ্যাঁ আম্মু, তুমি টেনশন করো না, কিছু দিনেরই ব্যাপার। খাওয়া শেষ করে অর্নিল রুমে যেয়ে রেডি হয়ে বাড়ি আসে। আরে দাভাই, কই যাচ্ছিস? সিঙ্গাপুর। কেন? অফিসের কাছে। আচ্ছা এটা বলো, তিথির কোনো খোঁজ পেলি? না ভাইয়া, তবে পেয়ে যাব।